হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা অনুষ্ঠান শুরু করছি, বিশেষ অনুষ্ঠান। তো শুরু করি। আহ, আমাদের স্টুডিওতে সকলেই এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। আর ভূমিকা না গিয়ে আমি দুটো কথা বলে অনুষ্ঠান শুরু করছি। সকলকে স্বাগতম জানাচ্ছি অংশুমালীর আজকের এই অনুষ্ঠানে। সমর চক্রবর্তী একটি বর্ণময় কবির নাম। তাকে বলা হয় কবিদের কবি। অংশুমালীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং ইংরেজি বিভাগের সম্পাদক। যখন আমাদের অংশুমালী প্রথম আমরা যাত্রা শুরু করি ওই সময়কার কথা বলছি। তার জন্ম 1951 সালের 11ই নভেম্বর। জন্মেছিলেন বীরভূম জেলার সিউড়িতে। তিনি পড়াশোনা করেছেন সিউড়ির রামকৃষ্ণ বিদ্যাপীঠে। এরপর পুরো সময়টাই পড়াশোনা করেছেন বিশ্বভারতীতে, অর্থাৎ শান্তিনিকেতনে। সমর চক্রবর্তী তার পেশাগত জীবনে অধ্যাপনা করেছেন ইংরেজিতে। সমান দক্ষতা ছিল ইংরেজি, সংস্কৃত ও বাংলা ভাষায়। ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরে স্থায়ী হন 1975 সালে। অধ্যাপনা করেছেন ইংরেজি বিভাগে, ভাষা ও সাহিত্য বিভাগে, আগেই বললাম। তো কবির জীবৎকালে প্রকাশিত কাব্যগ্রন্থ শিলা কিংবা শৈলী বিষয়ক, এরপরে পাঠ ও পতনের কবিতা এবং অপরা, অবাক প্রতিমারা। কবির মৃত্যুর পর তার লেখালেখি সংকলিত করার প্রয়াস চলছে। ইতিমধ্যে শিলিগুড়ির বিশিষ্ট কবি ও সম্পাদক রিমিদের সম্পাদনায় নির্বাচিত সমর চক্রবর্তী নামে একটি সংকলন গ্রন্থ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশিত হয়েছে হাওয়াকর প্রকাশনী থেকে। ক্ষণজন্মাই কবি এই পৃথিবীতে বেঁচে ছিলেন মাত্র 68 বছর, অর্থাৎ তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে গত হয়েছেন 2019 সালের 26শে ফেব্রুয়ারি। কবিদের কবি সমর চক্রবর্তীর জীবনের 68 বছর ছিল সত্যিই বর্ণময়। কিভাবে, কেন বর্ণময় ছিল সে আলোচনা করার জন্যই আজ আমরা এখানে সমবেত হয়েছি। আজকের এই লাইভ আলোচনা অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন আমি সকলকে পরিচয় করে দিচ্ছি। উপস্থিত রয়েছেন কবি ও গদ্যকার উর্মিলা চক্রবর্তী, উর্মিলা দি। আচ্ছা, এরপরে আছেন কবি ও সম্পাদক রিমি দে, কবি অনিন্দিতা গুপ্ত রায়, কথা সাহিত্যিক বিপুল দাস, নমস্কার। তারপর আছে কবি ও সম্পাদক সৈয়দ কৌসর জামাল, তারপরে গল্পকার ও প্রকাশক বিতান চক্রবর্তী, তারপরে লেখক গীতাংশু কর এবং বঙ্গযানের সম্পাদক নারায়ণ চন্দ্র দাস। এরপরে আমাদের কবি কন্যার আসার কথা ছিল, প্রমা চক্রবর্তী। ও আসতে পারেনি, এখনো আসবে হয়তো শেষে। তো আমরা আনুষ্ঠানিকভাবে এখন শুরু করি। তো যা বলার সমরদা সম্পর্কে বললাম, মানে আমি যতটুকু জানি। এখন রেমেডি যেহেতু সংকলন করেছেন, রেমেডি থেকে শুরু হোক এবং আমি অনুরোধ করব রেমেডি, আপনারা সকলেই ওনার কাছের ছিলেন, একবারে হাতে কলমে পাওয়া মানুষ। অনুষ্ঠান রেমেডি থেকে শুরু হোক, রেমেডি একটু ভূমিকা দিয়ে তারপর আমরা ইনফরমালি আমরা অনুষ্ঠানটা আলোচনাটা করি। রেমেডি, শুরুটা আমাকে দিয়ে হলো। হ্যাঁ, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। হ্যাঁ, বর্ণময় সমর চক্রবর্তী, বর্ণময়তার উদাহরণ কবিতা থেকেই শুরু হোক। কবির জীবন বা কবির যাপন সব নিয়ে বলার মতো প্রচুর মানুষ এখানে রয়েছেন। জামালদা, বিপুলদা, গীতাংশুদা এরা খুব কাছের মানুষ ছিলেন। উর্মিলাদির সহকর্মী ছিলেন। একদিনে ওনারা কলেজে জয়েন করেছিলেন, এরকমই খবর আছে। সেটা উর্মিলাদি বলবেন। এরকম নানান ভাবে, নানান রকম ভাবে আমরা বর্ণময় সমর চক্রবর্তীকে পাবো। সমরদার একটি কবিতা দিয়ে শুরু করছি, যে কবিতায় যে বর্ণময়তা ছড়িয়ে রয়েছে। 3 পংক্তির কবিতা। ধান, কিছু রাখো, কিছু মেলে দাও,
রোদের বিনম্র অভিমানী, কিছুটা চর্চার গন্ধ হাতে লেগে থাক। কবিতাতেই ছড়িয়ে রয়েছে যে কত বর্ণময়তা। আর আমি আমাদের এখানে আর কবির তো মৃত্যু হয় না, তো কবি রয়েছেন, কবি আমাদের আশেপাশে রয়েছেন, কবি সৃষ্টিতে রয়েছেন, কবিকে আমরা খুঁজে পাবো তার কবিতার মধ্য দিয়ে, এবং কবি বেঁচে থাকবে তার কবিতার মধ্য দিয়ে। আমি একটা চিঠি লিখেছিলাম এরকম, আমাদের এখানে রাজা প্রাসঙ্গিক বলে একটা কাগজ করে, তরুণ কবি, সেখানে চিঠি লিখেছিলাম, না পাঠানো চিঠি। সমুদ্রকে একটা চিঠি লিখেছিলাম, তার একেবারে শেষ অংশটুকু আমি পড়ছি, পড়ে আমি সবাইকে আহ্বান করবো একে একে। শেষ অংশটুকু পড়ছি। একজন মানুষ 100 ভাগ বাউন্ডুলে এবং একই সাথে 100 ভাগ গৃহী কেমন করে হতে পারে, আপনাকে যারা খুব কাছ থেকে দেখেছে তারা বুঝেছে। একটা অভিযোগ সমতা, আপনি জীবদ্দশায় নিজের কবিত্বকে এত অবহেলা করেছেন যে আপনার লেখার যথার্থ মূল্যায়ন হলো না। এখন কোভিড ভাইরাস আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। আমরা এখন গৃহবন্দী জীবনে, এই পৃথিবী আপনাকে দেখতে হলো না, অনেকদিন যাওয়া হয়নি আপনাদের বাড়ি, গেলে মনে হয় আপনি আছেন সেই ডিভানটায় বসে, আছেন এলোমেলো চুল নিয়ে আমাদেরই আশেপাশে। আজ শেষ করব রুমির 2-1টি পংক্তি দিয়ে। যখন দেখবে আমার মৃতদেহ নিয়ে যাচ্ছে, তুমি কেঁদো না। আমি কোথাও যাচ্ছি না, কেবল পৌঁছে যাচ্ছি অনন্ত প্রেমে। আমাকে যখন কবরে শোয়াবে, বিদায় বলো না, যেন কবর কেবল একটা পর্দা মাত্র, এটা পেরোলেই স্বর্গ। কবি রয়েছেন আমাদের আশেপাশে, আমাদের যাপনেও যেন সমরদা রয়েছেন। সমরদা যেমন মুদিখানায় গেলে সে তার কর্ণধারের সঙ্গে যেভাবে আলাপ আলোচনা করতেন, এবং একজন পণ্ডিত মানুষের সঙ্গে গেলেও তিনি সমানভাবে মিশে যেতে পারতেন, এখানেই তার বর্ণময়তা ছড়িয়ে রয়েছে। প্রথমে সবাই বলবেন সমরদার বর্ণময়তা নিয়ে, এবং আড্ডার মাধ্যমে যেরকম আড্ডা বাঁধছিলেন সমরদা, কোনো আড্ডাই যেন সমরদাকে ছাড়া জমে উঠতো না। আমার যে কোনো অনুষ্ঠান কোনো দিনও সমরদাকে ছাড়া কিন্তু একেবারে, আমি কাগজ জবে থেকে শুরু করেছি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং সবার শেষে পৌঁছলো, অথচ সমরদাকে ছাড়া কোনো অনুষ্ঠান হয়নি। এরকম নানান ভাবে বর্ণময় সমরদা উঠে আসবে। প্রথমে ডেকে নি, সমরদার ভীষণ ভীষণ কাছের বন্ধু ছিলেন জামালদা, সৈয়দ কাউসার জামাল কবি। জামালদাকে বলছি, জামালদা কিছু বলুন। শুরুতেই একদম কাছের বন্ধু জামাল। জামালদা হয়তো মিস করে গেছেন। জামালদা, আপনাকে কিছু বলতে বলা হচ্ছে সমরদার জন্য। ও ও আচ্ছা আচ্ছা, আমি মিস করেছি, আমি একটু হ্যাঁ হ্যাঁ শুরুটা তাহলে ঠিক আছে, আমি বলছি। আসলে না, আমি তোমার এটা শুনেছি। আমি 1 মিনিটের জন্য আমি জলের বোতল টানতে গেছিলাম, ওই সময়টাই তুমি আমার নাম প্রপোজ করেছো। যাই হোক, কথা হলো এখানে আমার ভালো লাগছে এই জন্যে যে যাদের সঙ্গে আমি আজকে বসেছি তারা সবাই সমরের খুব কাছের মানুষ ছিলেন। গীতাংশু এবং বিপুল
এবং নারায়ণ, অন্তত এরা আমার সময়ে এদের বাদ দিয়ে, এবং এরা খুব খুব কাছে থেকে সমর চক্রবর্তীকে দেখার সুযোগ পেয়েছে। আমাদের সেই উত্তাল দিনই বলবো, কেননা 70-এর শেষ ভাগের যে যে দিন, তখন আমাদেরও যৌবনের দিন। তবে সে যৌবনের দিন কলকাতার ছিল না, সে যৌবনের দিন ছিল শিলিগুড়ির। শিলিগুড়ির সেই যৌবনের দিনে আমরা তো সমর চক্রবর্তীকে আমাদের একজন করেই পেয়েছিলাম। আমার এই মুহূর্তে মনে পড়ছে না কে আমার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল সমরের, কিন্তু এই জন্যই মনে নেই হয়তো যে আলাপ করার পর মুহূর্ত থেকে মনে হয়েছিল যে সমরকে আমি অনেক দিন ধরে চিনি। অর্থাৎ সমরের মধ্যে এই যে একটা মানে খুব তাড়াতাড়ি কারোর সঙ্গে বন্ধুত্ব করে নেওয়ার প্রবণতা ছিল এবং খুব সহজভাবে মিশে যাওয়ার প্রবণতা ছিল, সেগুলো সবাই জানেন, নতুন কথা কিছু না। কিন্তু মাঝে মাঝে আমাকে অবাক করতো ঠিক যেভাবে ও আমাদের সঙ্গে কথা বলছে, আমাদের সঙ্গে মিশছে এবং আমাদের সঙ্গে আমাদের আলোচনায় অংশগ্রহণ করছে, সেই সমরকে অবাক হয়ে দেখেছি যে একটি রিক্সাওয়ালা কিংবা রাস্তার ধারের একটি চায়ের দোকানের লোক, সেও কিন্তু সমানভাবে সমরকে একইভাবে নিজেদের লোক বলে মনে করছে। এটা কি করে সম্ভব হয়েছিল এবং এটা কি করে সম্ভব, এটা আমার মাথায় ঢোকে না। আর সেই সময় যখন আলাপ হয়েছিল সমরের সঙ্গে, তারপরে আমাদের প্রচুর দিন কেটেছে, অন্তত সপ্তাহে একটা সময় তো, বিশেষ করে সমরের বিবাহিত জীবন শুরু হওয়ার আগে, সেই সময়টাই আমরা প্রায় প্রতিদিনই আমাদের দেখা হয়েছে, প্রতিদিনই অন্তত 3-4 ঘন্টা সময় একসঙ্গে কাটিয়েছি। এমনও হয়েছে যে সমর তখন পিসমশাইয়ের বাড়িতে থাকে, আমাদের এখানে হয়তো রাতও আমাদের সঙ্গে একসঙ্গে কাটিয়েছে। প্রসঙ্গত বলি যে আমি হাকিমপাড়ার ঠিক সুভাষপল্লীর দিকটায় একটি বাড়িতে আমি আর আমার সহকর্মী এবং বন্ধু বিকাশ সেন একটি ছোট ফ্ল্যাট নিয়ে থাকতাম। তো সেখানে সমরের একদম মানে অল টাইম প্রেজেন্স বলতে যা বোঝায় সেটাই ছিল। সমর মাঝে কিছুদিন শিলিগুড়ি কলেজের হস্টেল সুপার হয়ে হস্টেলে থেকেছিল, আর সেটার কারণ হয়তো যে ওখানেও থাকবে একটা আস্থানার জন্যে। কিন্তু দেখা গেল যে সমর সেখানে ঘুমোতে পারে না। তার কারণ হচ্ছে যে সমর প্রচন্ড ভূতের ভয়, একা ঘুমোতে পারে না, ফলে সেখানে সারা রাত সেই টিউবলাইটের আলো জেলে ঘুমোয়। এটা ওর পক্ষেও খুব কষ্টকর ঘুমোনো, এবং যার ফলে হতো কি, ওর সারা রাত ঘুমোতে পারতো না। এমন হয়েছে পরদিন সকালে আমাদের এখানে এসে বলেছে আমি ঘুমোবো, তোমরা অফিসে চলে যাও। এইভাবে আমাদের আড্ডার দিনগুলো, আমরা আমাদের প্রতি রোববারে, গীতাংশু জানে, বিপুলও জানে, নারায়ণও কখনো কখনো বা জলপাইগুড়ি থেকে এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছে, প্রতি রোববার আমাদের একটা খুব বড় আড্ডা হতো। এমনিতে তো সপ্তাহের মাঝখানে আমরা রোজই মিট করছি, কিন্তু যেটা হতো রোববারে আরো অনেকেই আসতেন। এই জলপাইগুড়ি থেকে নারায়ণ এসেছে, বা বিজয় আসতো, সমর রায়চৌধুরী আসতেন। তো এরা সবাই এবং আরো অনেকেই কখনো কোনোদিন আমাদের বাড়িতে, কখনো গীতাংশুর বাড়িতে, কখনো বিশ্বদেবের বাড়িতে, বিশ্বদেব মুখোপাধ্যায়ের বাড়িতে, কখনো নিখিলের মেসেও পর্যন্ত আমরা আড্ডা মেরেছি, নিখিল বসুর মেসে। এইভাবে আমরা রোববার গুলো কাটাতাম। এবং শীতকালে রোববারের দুপুরটা কাটতো আমাদের শিলিগুড়ি কলেজের মাঠে। এখন যারা শিলিগুড়ি কলেজের মাঠ দেখছেন তাদের পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ আমি কয়েক বছর মানে অনেকদিন আগেই লক্ষ্য করেছি যে শিলিগুড়ির সেই উন্মুক্ত শিলিগুড়ির মাঠ নেই, সেটা একটা ঘিরে দেওয়া হয়েছে বা আরো অন্যভাবে গাছপত্র লাগিয়ে সেটাকে করা হয়েছে। আগে খোলা মেলা ব্যাপার ছিল, এবং আমরা ওখানে বসে শীতের দিনে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখাটা, আমাদের দেখতে দেখতে আড্ডা মারাটা আমাদের কাছে একটা
কি বলবো, একটা একটা আনন্দের ব্যাপার ছিল। তো এই এই সময়ের ঘটনাগুলো আমি একা বলছি না, আমাদের এখানে বলবেন। আমি ওর সম্পর্কে বলি দু একটি অবজারভেশন আমার। সেটা হচ্ছে যে সমর সবসময় চাইতো যে সবাই ওকে ভালোবাসবে, এবং সে ভালোবাসাও পেয়েছে, কারণ ওর মধ্যে এমন কিছু গুণ ছিল, মেশার গুণ ছিল, এমন একটা সৌম্য ব্যক্তিত্ব ছিল, আহ, যে ওকে সবাই খুব ভালোবাসতো, পছন্দ করত, আহ, সেটাও চাইতো। এবং এক অর্থে সমর খুব ভালোবাসার কাঙাল ছিল বলা যায়। আহ, এবং তার বন্ধুরা, তার পরিচিত জনেরা কিন্তু সে ব্যাপারটা তার সে তাকে অপূর্ণ রাখেনি এই দিক থেকে। আর একটা অবজারভেশন আমার, যে সমর আহ, এই যে বাউন্ডুলেপনা বলছি, সমর একটু অন্যরকম। কিন্তু এটাকে ঠিক বাউন্ডুলপনা বলে কিনা আমি জানি না। আহ কেননা যে জীবন আমি চলে আসার পরে সমরের সম্পর্কে আমি জেনেছি, সমরের এই যে অত্যধিক মদ্যপান বা এই যে ব্যাপারগুলো, আহ আমাদের সময়ে আমরা প্রত্যেকেই খুব নিয়ন্ত্রিতভাবে মদ্যপান করেছি। কেউ, অনেকেই করতেন না, কিন্তু কেউ কেউ করতো। কিন্তু তাতে কখনো মনে হয়নি যে সমর এই মদ্যপানের জন্যে ওর একটা বিশাল একটা বোহেমিয়ানিজম তৈরি হচ্ছে সমরের মধ্যে, এটা আমার কিন্তু কখনো মনে হয়নি। সমর বেসিক্যালি একটি ভালো ছেলে। সমর বেসিক্যালি একজন ভীতু মানুষ। সমর বেসিক্যালি এমন একজন মানুষ যে সবার ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে চায়, কিন্তু কখনো কখনো একটু নিজের প্রতি ওর আত্মনিয়ন্ত্রণ বলতে যা বোঝায়, যে আমরা অনেক সময় কোনো কাজ করার সময় আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি। সমরের সেই নিয়ন্ত্রণ ক্ষমতা হয়তো আমাদের চাইতে হয়তো কম ছিল, যে কারণে স্রোতে ভেসে যাওয়ার একটা ব্যাপার যাকে বলে, সেটা কখনো কখনো ঘটেছে। কিন্তু সেটা মানুষের জীবনে, অনেকের জীবনেই হয়। এটা এটা আমি এটা আমার কাছে খুব বড় ইয়ে নয়। কিন্তু সমরের যে একটা আত্মভোলা ব্যাপার ছিল, মানে সবসময় নিজের, যেমন আড্ডা দিতে দিতে সে ভুলে গেছে তার খাওয়ার কথা, এটা এবং স্নান খাওয়া না করে সে আড্ডা মারছে, তো কথা বলেই যাচ্ছে। এই এই ব্যাপারগুলো সমরের মধ্যে ছিল। আর সমর স্বভাব কবি। এখন স্বভাব কবিটার আর কবি কথাটার একটা খুব খারাপ অর্থ হতে হয়। তো আমি সেই অর্থে বলছি না। সমর স্বভাব কবি এই অর্থে, ওর 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 যে প্রকৃতি, ওর যে, তার মধ্যেই কিন্তু কাব্য ছিল। এবং সেই কাব্যটা কিন্তু, কাব্যের যে প্রকাশ মাঝে মাঝে ঘটেছে, তখন খুব কমই ঘটতো, খুবই কম লিখতো সমর। একবার ও একটি একটি পত্রিকা প্রকাশ করতে চাইলো, আমরা লিখলাম ওর কাগজে। সেই কাগজটির নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সিসিফাস কিংবা শিলালিপি এরকম কিছু একটা নাম হবে। অন্যরা কেউ জানলে অবশ্যই বলবেন। তো সেই কাগজে এইভাবে সমরের কিছু কিছু লেখা হয়েছে, কিন্তু সমর সেই সময় লেখার ব্যাপারে খুব মনোযোগী ছিল না, এবং হয়তো কোনোদিনই ছিল না। তা না হলে এতদিন পরেও ওর দুটো ছোট বই, একটা বড় বই হয়েছে। তো বড় ছোটর কথা নয়, এবং কম লেখাটাও আমি খুব একটা দোষের বলে মনে করি না। কিন্তু কবিতা ভাবনার মধ্যে থাকা এবং কবিতা না লেখা দুটো কিন্তু এক নয়। কিন্তু যখনই লিখেছে আমরা দেখেছি যে ওর মধ্যে এই যে একটা আধুনিক কাব্যমন ছিল, যে কাব্যমনটা ওর তৈরি হয়েছিল বাংলা কবিতার যে যে পরম্পরা, যে বাংলা কবিতার ঐতিহ্য থেকে পাওয়া, এবং সেই সঙ্গে সংস্কৃত কাব্য পাঠের একটা 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 আবহ ওর মধ্যে ছিল, যে কারণে দেখবেন যে ওর যে লেখা, সে লেখার মধ্যে অদ্ভুত একটা প্রবণতা পড়তে গেলেই দেখা যায়, শব্দ নিয়ে খেলা করার প্রবণতা। এটা এসেছে কিন্তু আমার ধারণা ওর ওই সংস্কৃত জানার বা সংস্কৃত জানার ফলে ওর যে বাংলা শব্দের যে যে ভোকাবুলারি, সেটা এত বেশি তৈরি হয়েছিল
যে ও বাংলা সংস্কৃত মিলিয়ে যে কোনো শব্দ তৈরি করতে পারতো। একজন কবির কাছে কিন্তু এটা একটা খুব বড় ব্যাপার যে নতুন নতুন শব্দ। আমি আজকেই পড়ছিলাম এবং অনেক সময় ওর যেটা হয়েছে মজা করার একটা প্রবণতা, নিজেকে নিয়ে, নিজের কবিতা নিয়ে একটা মজা করার ব্যাপার ছিল। যেমন একটি কবিতা আমি বলছি যেখানে সমর এরকম শব্দ নিয়ে ইয়ে করেছে। এরকম অনেক কবিতায় আপনারা জানেন যে ওর শব্দ নিয়ে একটা খেলার প্রবণতা ছিল। সেই শব্দ নিয়ে খেলার মধ্যে কিন্তু সব সময় যে তাতে ওর ভাষা জ্ঞান, তাতে ওর বাংলা ছন্দ, এইসব ব্যাপারে তার কোনো সমস্যা নয়। কিন্তু অনেক সময় কি এই প্রবণতাটা অনেক সময় কবিতা থেকে আমাদের মনোযোগকে দূরে সরিয়ে দেয়। যেমন একটি বলছি, বিন্দু বিসর্গ বলে একটি কবিতা। বিসর্গ পর্যন্ত যাই, বিন্দু থেকে সিন্ধু থেকে রিসর্ট বিষাদ, কার বালা কার মালা গলায় পড়েছে। অর্থাৎ এই যে দেখুন, বালা বললেই সঙ্গে সঙ্গে ওর মালা শব্দটিকে নিয়ে আসার পূর্ণতা, এবং বিন্দু সিন্ধু, এই যে সকল, এতে কি হয়, এই যে শব্দের খেলা, এটা করতে গিয়ে অনেক সময় কবিতা থেকে আমাদের হয়তো কোথাও ও দূরে সরিয়ে দেয়। কিন্তু তা দিয়ে ওর যে কাব্যিক মন, ওর যে শব্দ নিয়ে, একজন কবি তো শব্দ নিয়েই খেলা করবেন, এটাই স্বাভাবিক। তো সেদিক থেকে ওর কবিতা সম্পর্কে আমার ধারণা কিন্তু খুব ভালো। আর বিশেষ করে ওর ছন্দ সম্পর্কে ধারণার কোনো তুলনা হয় না। একবার আমি ওকে বলেছিলাম একটি দীর্ঘ কবিতা, সেখানে এক একটি প্যারাগ্রাফে ও এক একটি ছন্দ ব্যবহার করেছে। শুরু অক্ষর বৃত্তে, তারপরে চলে গেল মাত্রা বৃত্তে, তারপরে পরের প্যারাগ্রাফে স্বরবৃত্তে। তো আমি সমরকে বলেছিলাম যে এই খেলাটা আমার পছন্দ হচ্ছে না। কারণ কারণ এই জন্যই ওকে বলেছিলাম যে একটি গোটা কবিতা একটা মুডকে তুলে ধরে, আমাদের একটি মুডকে তৈরি করে। সেখানে সেই মুডের যদি সংহতি না থাকে তাহলে কবিতাটা কোথাও আমাদের স্পর্শ করবে না। সেক্ষেত্রে এক একটা ছন্দের যে প্রবণতা, যে রিদম আলাদা, ফলে সামগ্রিকভাবে গোটা কবিতার মধ্যে কোনো ঐক্য বা সংহতি তৈরি হয় না। এটা অবশ্যই আমার ব্যক্তিগত মত বা ধারণার কথা সমরকে বলেছিলাম। সমর, আমার মনে হয় সমর চুপ করে থেকেছিল, এবং আমার ধারণা সমর আমার সঙ্গে সহমত হয়নি, এগ্রি করেনি বলেই ও চুপ করেছিল, না হলে হয়তো কথা বলতো। আপাতত এটুকুই বলি, পরের সুযোগ পেলে আরো কিছু বলবো। হ্যাঁ, অবশ্যই। কবিতার কথা যখন উঠলো, সমরদার প্রথম বই সবার কাছে কি আছে? সে বই কিন্তু হারিয়ে গেছে, শিলা কিংবা শৈলী বিষয়ে। পড়েছেন তো সবাই বোধহয়, না এখানে যারা আছেন? শিলা কিংবা শৈলী বিষয়। তার থেকে একটি কবিতা পড়ছি। পাথর এত তরল হতে জানে, শব্দবিহীন ছন্দ মহান মানের, টানের নিচে উঠলো পাথর, টানে নেচে উঠলো পাথর, হঠাৎ গূঢ় জন্ম রটে গেল, গুহার মধ্যে আকাশ ফাটা আলোর, ভালোবাসায় ভাসে পাথর, পাথর কুঁদে ঠিকরে নিলে ঝলস, তাকে আমার খিদের কথা বলো, তাকে আমার শীতের কথা বলো, মাঘের মাঠে ফুটিয়ে তোলো পলাশ, পাথর এখন কুকুর কলস গানে। ভীষণ রসিকও ছিলেন সমরদা। আর কবিতা নিয়ে খেলা চলতো, আমি যতদূর জানি উর্মিলাদির সঙ্গে কলেজে কবিতা নিয়ে নানান রকম গল্প উর্মিলাদির মুখে এবার শুনি সমরদার কথা। সেই একেবারে যুবক বেলার কথাই বলবো আমি, তাই তো উর্মিলাদি? হ্যাঁ, সেই সময়কার কথা শুনি একটু উর্মিলাদির মুখে। আমি আসলে বিয়ে হয়ে শিলিগুড়ি চলে গেছি, তারপরে আমার MA পরীক্ষা দেয়া, এবং তার বেশ কিছুদিন পরে আমার একটু সময় লেগেছিল জয়েন করতে শিলিগুড়িতে। আমি যখন গেলাম তখন আমার বয়স, আমি সমরের থেকে 5 বছরের বড় ছিলাম, আর সমর তখন ওই 23 বছর
বড় জোর 24 হতে পারে, একেবারে সদ্য যুবক বলা উচিত সে। আর আমি তো একসাথেই তো দুজনে কলেজে কাজে যোগ দিলাম। আমার যেটা সম্বন্ধে আমি তো কিছু লিখেওছি, ওর সাথে তো প্রথম থেকেই আমার একটা কিরকম একটা দিদি ভাইয়ের একটা খুব নিকট সম্পর্ক গড়ে উঠেছিল। ওর যেটা আমার নিজের এত কাছ থেকে ওকে দেখে, এতদিন ধরে ওর সাথে মিশে আমার যেটা খুব মনে হয়েছে, এখনো যে হাসি, এই যে ছবিটা বর্ণময় সমর চক্রবর্তীতে যে ছবিটা দিয়েছে রিমি, সেই ছবির হাসি আর আমি প্রথম দিন যে ছেলেটাকে দেখেছিলাম তার মুখের হাসি, কোনো পরিবর্তন কিন্তু নেই। আমার কিরকম যেন, আমার খুব, এটা কেউ আমার সঙ্গে সহমত হবেন কিনা আমার খুব সন্দেহ আছে, তো আমার মনে হয় ও কিন্তু নিজেকে কখনো প্রকাশ করতো না পুরোপুরি। ওই যেমন এক্ষুনি জামাল ভাই বললেন যে উনি যখন বলেছেন যে এই খেলা আমার ভালো লাগছে না, সমর চুপ করেছিল, সে কিন্তু কিছু বলেনি। উনি ধরে নিলেন যে সে সহমত নয়, এই পর্যন্ত। সমর এই হাসিটা অনেকখানি সমরের কিন্তু মুখোশের মতো আমার মনে হয়েছে। সে নিজেকে কোনোদিন, সেই সময়ও দেখেছি, পরেও আমি ওকে এত চিনে আমি বুঝে দেখেছি, ও ভেতরের নিজস্ব যে ব্যাপারটা, ওর নিজস্ব বোধটা, সেটা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর একটা মন ছিল, সেটা বোঝা যেত। নিজের আবেগ অনুভূতি প্রকাশ করতো না। একটু খেয়াল করে দেখবেন যে কবিতায় পর্যন্ত, কবিতায় মানুষ নিজেকে প্রকাশ করে, কিন্তু কবিতায়ও, আমাদের বাংলা কবিতায় একটা বিশেষ ধারাই আছে যে আত্ম অনুসন্ধান। সব কবি অনেকখানি নিজেকে প্রকাশ করেন কবিতার মাধ্যমে, নিজের আবেগ অনুভূতি অভিজ্ঞতার নানান স্তর তারা প্রকাশ করতে চান। সেটা গভীরে অনুসন্ধান করে নিজেকে বোঝার চেষ্টা, এবং সেটা কাব্য ভাষায় প্রকাশ হয়ে যায়। সমরের কবিতা, প্রথম কবিতার তখনও কতটুকু অল্প বয়স, সেই সময় সে কিন্তু তার কবিতার বইয়ের নামটা খেয়াল করবেন, শিলা কিংবা শৈলী বিষয়ক। এই শৈলী জিনিসটাই ওর কাছে কিন্তু কবিতার সঙ্গে, যেটা জামালবাবু বললেন যে তার অপছন্দ হয়েছে, তার কারণ হচ্ছে আমরা কবিতাকে শৈলীর সঙ্গে অতখানি সম্পৃক্ত না দেখে অনেকটাই নিজেদের আবেগ অনুভূতির প্রকাশস্থল বলেও মনে করে থাকি, বা কবিকে আমরা চিনতে চাই কবিতার মাধ্যমে। সমরের কাছে শৈলীটা অনেক বড় ছিল, এটাই আমার প্রথম থেকে মনে হয়েছে। এবং আমার এখন যখন আবার কবিতা নতুন করে আবার পরের অনেক কবিতা আমি পড়লাম, তাতে কিন্তু আমার সেই ধারণাটাই আমার মনে হয় একটু জোর পেল। এবং এক্ষুনি যিনি বললেন তিনিও তাই বললেন যে ওই শব্দ নিয়ে খেলা, এই যে, আর তার থেকেও বড় কথা হচ্ছে ভাষা, যেহেতু ও শব্দ নিয়ে খেলা করত এবং ভাষা ওর কাছে একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা ব্যাপার ছিল, যে এইটা দিয়ে কি, মানে ভাষা দিয়ে কিভাবে প্রকাশ করা যায়, সেই জন্য ওকে যে জিনিসটা প্রচণ্ডভাবে নাড়াতো সেটা হচ্ছে ভাষার যে পূর্ণ প্রকাশ ক্ষমতা নেই, যে জিনিসটা সবার আগে বোধহয় অন্তত সাহিত্যে প্রকাশ করেছিলেন স্যামুয়েল বেকেট, যে ভাষা তো আমাদের প্রকাশের মাধ্যম আছে, কিন্তু সেটা মধ্যে অত্যন্ত বেশি রকমের ঘাটতি থেকে যায়। এইটা স্যামুয়েল বেকেট যেমন ফিল করেছিলেন। তারপরে বিনির্মাণ কথাটা সমরের নিজের কবিতায় আছে, আমি এক্ষুনি পড়ছি একটুখানি, আমি যেটা বলছি সেটা সমরের কবিতা থেকে বেশি বোঝা যাবে, আমি একটুখানি লিখে নিয়েছি। দেখুন, অন্য কোনো মহীয়সী ভাষার অভাবে
আমাকেও শুকনো সব শব্দ থেকে মন্ত্র নিতে হয়, পদ্যে ছোকে রাখতে হয় জীবনের উদ্দেশ্য বিধেয়। উদ্দেশ্য বিধেয় কথা দুটোর ব্যবহারও খেয়াল করতে হয়, যে ভাষা আমি ব্যবহার করছি, কিন্তু ভাষা তো আমি যা বলতে চাই সেটা প্রকাশ করতে পারে না, অক্ষম। সেই জন্যই হয়তো সমর কবিতায় নিজেকে প্রকাশ করবার বদলে এইসব খেলায় বেশি সে মত্ত হয়ে গিয়েছিল, যেটা আমাদের অনেকের মনে হয় যে সেটা না করলেই ভালো হতো। তাকে কবি যে শুধু এই দিকেই চিন্তা, ওনার এইটা সমরের এটা খুব দুর্বলতা বলেই আমার মনে হয়, যে তার ভাষার এই অক্ষমতা নিয়ে তার একটা প্রচন্ড অবসেশন মতো ছিল। আর একটা বলছি, কিছু ভাষা বলে একটা, আপনারা খেয়াল করুন, আমি কিছু কবিতার শিরোনাম বলছি: ওষ্ঠবর্ণ, পাংক্তেয়, বাগর্থ, প্রকৃতি প্রত্যয়, ভাষা, বিভাষা। এত কবিতা ভাষার ওপরে, এত কবিতা এইভাবে লেখা, এবং সমানে উনি বলেই যাচ্ছেন। একটা কথা পর্যন্ত বলেছেন ভাষা কবিতায়, যতটা গভীর হলে ডুবে যাওয়া যেত ততটা গভীর নও ভাষা। তাই এত সতর্ক সাঁতার, চুল না ভেজানো ভালোবাসা। সেটাই উনি করেছেন, কিন্তু চুল না ভিজিয়েই উনি কবিতাকে যেন ভালোবেসেছেন, সেরকমই মনে হয়। মানে কবিকে আমরা এখানে হয়তো আমাদের একটু মনে হচ্ছে যে কেন এখানেই থামলেন, উনি কেন নিজেকে প্রকাশ করলেন না, কিন্তু এইটা কিন্তু কবিকে কিন্তু ওয়ার্ড স্মিথ বলা হয়। শব্দের উপর প্রচন্ড দখল থাকবে, নতুন শব্দ, নতুন কম্পাউন্ড ওয়ার্ড তিনি তৈরি করবেন, সৃষ্টি করবেন। ওয়ার্ড স্মিথ ট্রুলি বলতে গেলে কিন্তু সমর, এবং তার জন্য সে কোন শব্দ তিনি আধুনিক কবিতায় কোন শব্দ আসবে না আসবে এসব নিয়ে কিন্তু সমরের, ও তো নাম করার কোনো দিকে মন ছিল না, নিজের আনন্দে লিখে যেত, যেটা মনে হতো লিখে যেত। যার জন্য সমর কখনো এই যে এই শব্দটার বদলে এই শব্দটা ব্যবহার করব কারণ এইটা আধুনিকতর, পুরনো। যেমন আমি একটা কথা বলছি, যার মগ্ন বিনির্মাণ হতে থাকে হাঁটু জল ভেতরের বিশীর্ণ মৃণালে। এখন বিশীর্ণ মৃণাল, এই যে শব্দবন্ধ, এর মধ্যে যে কাব্যিকতা আছে এবং যে ধরনের শব্দগুলো একটু পুরনো ব্যবহারের শব্দ, মৃণাল কথাটা এখন তো ব্যবহারই হয় না প্রায়, বিশীর্ণ তবু যদি হয়, মৃণাল কথাটা কে আর ব্যবহার করছেন। এখন কথা হচ্ছে যে একটু ভেবে দেখলেই বোঝা যায় যে শব্দ এবং শব্দের ধ্বনি সংঘাত, ধ্বনির যে একটা এফেক্ট, বিশীর্ণ মৃণালের বদলে যদি শুকনো পদ্ম ফুল বলা হয়, পদ্মের ডাঁটা বলা হয়, তাতে কি হয় সেটা হয়তো অনেক বেশি একটু, সেটা ভালো করে প্রকাশ করলে আধুনিক কবিতায় সেটা চলে যায়। কিন্তু বিশীর্ণ মৃণালের যে ধ্বনি ঝঙ্কার, যেটাতে শীর্ণতার পরিষ্কার একটা প্রকাশ আছে, সত্যি করেই যেন আমরা বিশীর্ণ মৃণাল মানে বিশীর্ণ মৃণাল আমরা যেন চোখে দেখতে পাই, সেটা তো থাকে না। সুতরাং সমর ওই চিন্তা করেনি, আর আধুনিকতা নিয়ে ওর কোনো দুশ্চিন্তা ছিল না। কিন্তু খুব, এটা একটা প্যারাডক্স আমি বলছি, সমর কিন্তু আজকের দিনে ঠিক 2020 সালে দাঁড়িয়ে যখন তিনি লিখতেন তার থেকে অনেক বেশি আধুনিক হয়ে গেছে। কেন আমি বলছি, জানা আছে বোধহয় যে এখন মোস্ট রিসেন্ট ট্রেন্ড হচ্ছে ইকো পোয়েট্রি। আবার সেই একদিন ছিল বোদলেয়ার থেকে শুরু হয়েছিল যে নাগরিকতা, তারপরে এলিয়ট
খুব বেশি করে আনলেন। নাগরিকতা ছিল একদিন, আমাদের এখানে সমর সেনকে আমরা চিনি, এই যে গ্রুপ কল্লোল গ্রুপ, তারা যেটা হয় সেটা হচ্ছে যে নাগরিকতাকে তখন আধুনিকতার ধাপ বলে মনে করা হতো। আজকে একেবারে 2020-তে এসে আমরা দেখতে পাচ্ছি আবার ইকো পোয়েট্রি এখন ট্রেন্ড হয়ে গেছে। আবার সেই দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, এইখানে আবার আমরা ফিরে এসেছি। এবং সমরের কবিতায় ইকো পোয়েট্রির একটা অসাধারণ জায়গা। আমি বলছি একটা কবিতা বলছি, মহাযানজট। আমরা এলাম ঠিক অবেলায়, যখন আকাশ ব্যবচ্ছিন্ন, স্কাইস্ক্রেপারের অশ্লীলতা বিষ্ঠামুখী বায়স প্রবর। এই যে আজকে আমাদের চারদিকে সব ভেঙে যাচ্ছে, এবং যে জিনিসটা ইকো পোয়েট্রির একেবারে মূল কথা, যে ইকোলজি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সেই পুরনো দিনে চলে যেতে হবে, এই যে আমাদের পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, তার থেকে আমাদের বাঁচতে হবে, এইটা হচ্ছে আজকের দিনের যে একেবারে শেষ যে আধুনিকতার কথা। সেইটা কিন্তু সমরের কবিতায় সমর জেনে শুনেও করেনি, সে এই সময়কার সে থাকেও নি, 2020-তে সে থাকলেও না, কিন্তু সে কিন্তু এইখানেই সে ছিল। ঠিক আছে, বললাম তো, আবার বলবো, আবার শুনি। থ্যাংক ইউ উর্মিলাদি, ভীষণ ভালো লাগলো, একদম অন্যরকম ভাবে সমরদাকে পেলাম। আর ইতিমধ্যেই আমি শুনেছি সম্প্রতি বিপুলদা সমরদার কবিতা নিয়ে আলোচনা করেছেন। বিপুলদা কি করে দেখছেন সমরদাকে, এবং সেই যুবক বেলার থেকে সমরদাকে এবং সমরদার কবিতাকে শুনি। হ্যালো, শোনা যাচ্ছে কি আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আমার এই জীবনে, যেহেতু আমিও সামান্য লেখালেখির চর্চা করি, সুতরাং আমার অ্যাসোসিয়েটস তো যারা থাকবে, প্রাণের কাছাকাছি আসবে, ভালোবাসবো, সময় কাটাবো একসঙ্গে, তারা অবশ্যই সেই জগতেরই লোক হওয়া স্বাভাবিক। তো সেইভাবেই সমর আমার খুব কাছের লোক ছিল, এবং সমরকে আমি যা দেখেছি, আমার জীবনকালে এরকম বর্ণময় চরিত্র, মানে আজকের অনুষ্ঠানের নাম যথাযথ একদম বর্ণময় সমর চক্রবর্তী, এরকম বর্ণময় চরিত্র সত্যি আমি কম দেখেছি, এবং যার কাছে এলেই একটা কি বলবো, কৌতুক প্রিয়তা, একটা অন্যরকম জীবনযাপন, একটা সমর যে শান্তিনিকেতনে ও দাদুর কাছে সংস্কৃত ব্যাকরণ এবং সাহিত্য পাঠ করে যে তৈরি হয়েছিল, সেটার ফলশ্রুতি তো সমরকে তৈরি করে দিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সমর কিভাবে 3টে ভাষায় সমানভাবে দক্ষ হয়েছিল। সমরকে প্রথম আবিষ্কার করে আমার বন্ধু গীতাংশু কর। আছে গীতাংশু এখানে, আমি যে গল্পটা এখন বলবো, গীতাংশু সেটা খুব ভালোই জানে। গীতাংশুই আবার আমাকে বলেছিল আমরা সমরকে কি করে শিলিগুড়িতে প্রথম খুঁজে পেলাম। তখন আমার ওই 23-24 বয়স, গীতাংশুরও তাই। আমরা তখন সারাদিনই প্রায় পারলে একসঙ্গে থাকি। তখন আমরা উন্মাদ হয়ে পড়ছি, সুধীন দত্ত, অমিয় চক্রবর্তী, এসব, বুদ্ধদেব বসু পড়ছি আর আলোচনা করছি দুজনে মিলে, এটার মানে কি, এটার মানে কি, হ্যাঁ, ভর করে আছে সাতটি অমরাবতী, সেই লাইন নিয়ে তুলকালাম করছি, যেটার ব্যঞ্জনা বুঝতে পারছি না, বলছি চল ওস্তুদের বাড়ি যাই, শুনে আসি এটার মানে কি। দুজনে মিলে চললাম ওস্তুদের বাড়িতে, এই লাইনটার মানে বুঝতে পারছি না। তো সেই আমাদের প্রবল উন্মাদনার দিনে গীতাংশু আমাকে একটা লিফলেট দিল, দেখতো আমার যেটা ডাকনাম সেটা
আমি পড়ে মানে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম যে শিলিগুড়িতে এই স্ট্যান্ডার্ডের, এই মাপের, এই রকম মানে কাব্যিক ব্যঞ্জনাময় কবিতা কে লিখতে পারে। আমরা তো যারা শিলিগুড়িতে বা উত্তরবঙ্গে লেখালেখি করে কবিতা, বিশেষ করে সবার লেখার সিগনেচারের সঙ্গে পরিচিত। তো গীতাংশু বললাম, কে, কার লেখা? বলে ওই দেখো উপরে নাম লেখা আছে। দেখলাম একটা অপরিচিত নাম। আমি বললাম কে? বললো তোকে পরে বলছি, ঘটনাটা শোন। কোর্ট মরতে যাচ্ছিলাম, এই ছেলেটি আমাদের পাড়ারই ছেলে, ও আমাকে এই লিফলেটটা ধরিয়ে দিয়ে বললো, গীতাংশু দা এটা একটু পড়ে দেখবেন তো কেমন হয়েছে। তা আমিও পড়ে তোর মতোই বিস্ময় হতবাক হয়ে গেছি। শিলিগুড়িতে এই এই কবিতাটি এবং এটা 100% নিশ্চিত। তারপরে আমি উঠলাম যেতে পারি, ঠিক বলতে লেখা তুই কাকে লিখে ধানাই বানাই করে শেখানো কলেজের মতো কোথাও কোথাও সাউন্ডে সমস্যা হচ্ছে, শুনতে পাচ্ছি না, সাউন্ডের সমস্যা হচ্ছে কোথাও। এবার ভেঙে ভেঙে যাচ্ছে। না, এটা কি ওর ওখান থেকে না আমাদের? আমরা সবাই মাইক অন অফ করে দিলে বোধহয় ওর কথা ভালো শুনতে সবার পাবো। মাইক্রোফোন মনে হয় অফ করা দরকার, মাইক্রোফোন গুলো হ্যাঁ, অফ না করলে মনে হয় সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে জামাল? বলুন, মাইকটা অফ করে। হ্যাঁ, ঠিক না, আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তো গীতাংশু বললো যে দেখ এই কবিতাটা, তো আগে বললাম যেটা, তো সেই কবিতার একটি লাইন, মানে যে কারণে আমরা স্তব্ধ হয়ে গেছিলাম যে কবিতাটা কে লিখলো, তো লাইনটা বলে গীতাংশুর মনে আছে সম্ভবত, মৃদিষ্ট ধ্বনির মতো অনতি মহৎ, এই লাইনটি ছিল কবিতার মধ্যে। তা আমরা তখন মৃদিষ্ট মানে জানি না, পরে জেনেছি, মানে অন্বেষণ করে করে। তো সমর চক্রবর্তী লাইনটা লিখেছে এবং এই কবিতাটা তার রচনা, সুতরাং তার সঙ্গে আমাদের ইমিডিয়েট দেখা করা দরকার এবং আলাপচারিতা করা দরকার। এই অনুসন্ধানে আমি আর গীতাংশু ব্যাপৃত হলাম, খুঁজে খুঁজে বার করা হলো এবং প্রথম আলাপের সঙ্গে সঙ্গেই একেবারে মানে পিঁপড়ের মতো আমরা আটকে গেলাম তার বাকচাতুর্য, পরিহাস প্রিয়তা, মানে কৌতুক, পান ইত্যাদি সমস্ত মিলিয়ে সে এমন ভাবে আমাদের কি বলবো একেবারে মানে স্পেল বাউন্ড করে দিল। সেই যে ঘনিষ্ঠতা হলো এবং তার এই বর্ণময়তার সঙ্গে আমাদের পরিচয় হতে লাগলো এবং চিরকাল তার সেই বর্ণময়তা, তার দ্যুতি, তার ছটা, তার আভা দিয়ে, তার রেডিয়েশন দিয়ে আমাদের সে মুগ্ধ করে রেখেছিল। একবার যে সমর চক্রবর্তীর সংস্পর্শে এসেছে, তার কথা শুনেছে, সেই মুগ্ধ হয়েছে। কারণ আমরা যেগুলো অর্জন করি এবং একজন কবির যা অর্জন, সে দুটো সমান এলিমেন্ট অর্জন করলেও কবির মনোভূমিতে এক ধরনের বকযন্ত্র থাকে, সেইটাই কবি চোলাই করে নেয়, নিয়ে এক আশ্চর্য অমৃত তৈরি করে। এইটা সমর খুব চাতুর্যের সঙ্গে করত। আর সমরকে যারা বলতো যে ওর এই কি বলবো এক্সেন্ট্রিসিটি বলা যায়, ওকে নষ্ট করে দিল, ও আরো ভালো কবি হতে পারতো, ও যদি পরিচ্ছন্ন এবং ডিসিপ্লিনড লাইফ লিড করতো, অতিবাহিত করতো, যাপন করতো, তাহলে ও আরো অনেক বড় কবি হতে পারতো। এই কথাটা আমি একদম বিশ্বাস করি না। তাহলে সমর নষ্ট হয়ে যেত। তাহলে সমর চক্রবর্তী, যে সমর চক্রবর্তীকে আমরা চিনি, যে বোহেমিয়ানিজম মানে জীবন্ত অবস্থায় সে শিলিগুড়ি শহরের মিথ হয়ে গেছিল, তাকে নিয়ে আশ্চর্য আশ্চর্য গল্প শহরের অলিতে গলিতে কানাকানি ফিসফাস হতো, মানে সেগুলো উদ্ভট সব গল্প এবং তার কিছু কিছু সত্য বটে, সেটাও আমরা জানি। এইরকম উচ্ছন্নে যাওয়ার প্রবৃত্তি, ইচ্ছে করে নিজেকে আহ নিয়মের বাইরে নিয়ে যাওয়ার প্রবৃত্তি, আসল সত্যিকে খুঁড়ে বার করার জন্য কবির যে আকুতি থাকে, সেই
আকুতির কাছাকাছি যাওয়ার জন্য এবং খুঁড়ে খুঁড়ে প্রকৃত সত্যকে বার করার জন্য জীবন এবং মৃত্যু বিষয়ক, সেটা উর্মিলা ম্যাডাম একটু আগে বলছিলেন যে ভাষা কত সীমিত। ভাষা, ভাষার পেছনে একটা প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বাক্যের পেছনে একটা দৃশ্য থাকে। সেই দৃশ্য আমরা দেখি, কিন্তু সেই দৃশ্যকে দেখে তার মনোজগতে জারিত করে নতুন দৃশ্যের জন্ম দেওয়া বা দৃশ্যকল্পের জন্ম দেওয়া, এটা একজন প্রকৃত সৎ কবি পারেন। সেই আর্কিমিডিসের গল্প মনে পড়ে গেল, যে আর্কিমিডিস বলেছিলেন, আমি যদি পৃথিবীর বাইরে দাঁড়ানোর মতো একটু জায়গা পাই আর বিশাল লম্বা একটা দণ্ড পাই, তাহলে আমি পৃথিবীকে দাঁড়িয়ে দিতে পারি, টলিয়ে দিতে পারি। তো সেই রকম ছন্দের বাইরে যাওয়া মানে ছন্ন ছাড়া হয়ে যাওয়া, আমরা বলি ছন্দ ছাড়া। সেই রকম জীবন যাপন যারা করে গেছেন এবং মহৎ কবি, কিছু মহৎ শিল্পী যাদের মধ্যে সৃষ্টির উন্মাদনা রয়েছে, প্যাশন রয়েছে এবং ব্যাসন রয়েছে, এই পরিহাস প্রিয়তার, চটুল কথকতার, তাদের সবার ভিতরেই। আর আমি তো আরেকটা কথা বিশ্বাস করি, যে কৌতুক প্রিয়তা বা রসবোধ বা হিউমার, সেন্স অফ হিউমার না থাকলে তার ভিতরে কোনো ক্রিয়েটিভিটি থাকতে পারে না। সমরের ভেতরে এটা অসম্ভব ছিল, অসম্ভব বন্ধু বৎসল ছিল, অনসূয় প্রবৃত্তি ছিল, বন্ধুদের অসম্ভব ভালোবাসতো। সব কটা গুণ মিলেমিশে ও একজন বর্ণময় চরিত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল। ওর বর্ণময়তা নানা রকম ভাবে প্রকাশিত হয়েছে। একটা ওর কবিতার মধ্যে দেখেছি আমি যে আপাত লাইনগুলোর আড়ালে যে রহস্যময়তা রয়েছে, সেই রহস্যময়তাকে ছুঁয়ে দেখার চেষ্টা। যেমন বলছি আমি একটা কবিতা, বেড়াল বিষয়ে বলি, না দেখা বেড়াল বড় ভালো, বড়তর ভালো তার অনেক না লেখা কবিতার ভেতরে নিঃশব্দ লাভ, যেন কেউ গোপনে চমকালো। এই যে গূঢ় ব্যঞ্জনাগুলো চিন্তা করুন, না দেখা বেড়াল বড় ভালো, আর আরো ভালো অনেক না লেখা কবিতার ভেতরে তার নিঃশব্দ লাভ। এই যে মনন ক্রিয়া চলে কবির, যেটা না লেখা কবিতার ভেতরে সেই না দেখা বেড়াল একটা অদৃশ্য লাফ দেয়, এবং লাফ দিয়েই কবির মনোভূমিকে তার নখ দিয়ে, তার দাঁত দিয়ে আছড়ে কামড়ে রক্তাক্ত করে দেয়। এবং তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই বোধহয় তখন কবি রাত জেগে সাদা কাগজের সামনে শব্দ সন্ধানে বসেন, প্রার্থিত শব্দটি দাও। আমার এই যে না দেখা বেড়াল পাওয়ার, সেই অদৃশ্য আক্রমণ প্রত্যেকটি শিল্পীর ভিতরে, স্রষ্টার ভিতরেই যদি না থাকে, তবে সৃষ্টি বা তার কল্পনাকে প্রকাশ করা তার পক্ষে সম্ভব না, যদি সে আঁচড়ে কামড়ে রক্তাক্ত না হয়। তো সমরকে আমরা উপরে যেমন দেখেছি, সেটা তো নষ্ট সমর, সেটা তো আসল সমর নয়। সমরের ভেতরে তো অনবরত সেই না দেখা বেড়াল লাফ দিয়ে গেছে তার না লেখা কবিতার ভেতরে। সেই নিঃশব্দ লাফ সমরকে দিয়ে লিখিয়েছে পাঠ ও পতনের কবিতা। নামটা খেয়াল করুন, পাঠ মানেও পড়া, পতন মানে পড়া। এইভাবে জাগলারি করতো সবসময় সে, এবং এটা সে পেয়েছিল তো তার ভাষার উপর প্রবল দাপটের জন্য, প্রবল শিক্ষার জন্য, তার শান্তিনিকেতন দাদুর কাছে শিক্ষা লাভ করার ফলশ্রুতি হিসেবে। এখন এইটুকু বলছি, পরে আবার সুযোগ পেলে আবার বলবো। অসাধারণ লাগলো বিপুলদা, সবারও নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে। সমরদার সময়ের কবি বা বন্ধু যারা আছেন, তাদের মধ্যে গীতাংশুদা, নারায়ণদা রয়েছেন, তাদের কথা শুনবো একটু পরে। চুপ কোনো শব্দ নয়, আমাদের পাপ ভেঙে যাবে, এই পংক্তিটাও মিথ হয়ে গেছে, তাই না? আমাদের যে এই অমেয় কবিতার মাঝে ফেলে দেওয়া এই সময়ের কবি অনিন্দিতা। অনিন্দিতার কি মনে হয়, তুমি কিভাবে দেখছো সমরদাকে এবং কবি সমরদাকে? আচ্ছা, সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি প্রথমেই।
আহ সমরদা বা সমর চক্রবর্তী কথাটা বললেই আমার প্রথমেই যেটা মনে হয় সেটা হলো সমরদার একটা অসামান্য কণ্ঠস্বরের কথা। অসাধারণ একটা যে ভয়েস তার গভীর থেকে যেন উঠে আসছে। কোনো সেখানে কোনো কায়দাবাজির কোনো সরক্ষেপণ নেই, কিন্তু অদ্ভুতভাবে একটা স্মিত হাসি মুখে নিয়ে সমরদা একদম চোখের দিকে একটু মুখটা নিচু করে তাকিয়ে যেন এমন ভাবে কথা বলতেন, এবং অসাধারণ সব কৌতুক মিশ্রিত সেই কথাগুলো, যেন মনে হতো যে একটা খুব গভীর থেকে সেই শব্দগুলো উঠে আসছে। আমার কাছে জানো তো সমরদার কবিতা আর এই সমরদার কণ্ঠস্বর ভীষণভাবে এক মনে হয়। কেন বলছি? তার লেখাগুলো আমার ঠিক এরকমই মনে হয়, যে একটা সাংঘাতিক গভীর থেকে উঠে আসা, কোথায় যেন একটা হালকা কৌতুক, এবং কথার মধ্যেও যেমন সমরদা এখানে, বিপুলদা, উর্মিলা ম্যাম, জামালদা সকলেই বললেন যে নানান ধরনের শব্দ প্রয়োগ সমরদা যে করতেন, বিভিন্ন পান ইউজ করতেন, ব্যবহার করতেন। লেখাতেও তো সেগুলো করেছেন, ভাষা নিয়ে, লেখা নিয়ে এখানে অনেক দীর্ঘ কথা হলো। এবং সমরদার কথা বলতে গেলে তো সে কথাগুলো বলতেই হয়, কবিতার কথা বলতে গেলেই আমি আসছি সেটাতে। এবার ব্যক্তি সমরদার সঙ্গে একটা অসম্ভব স্নেহের সম্পর্ক, গত 20-25 বছরের সাংঘাতিক স্নেহ পেয়েছি তার কাছ থেকে। রিমিদি তো জানো, সেগুলো দেখেছো, এবং আমি রিমিদিকে দেখেছি ভীষণ বকাবকি করতে সমরদাকে। এতটা আমি কাউকে দেখিনি, মানে শাসনের মতো করে সমরদাকে ধমক দিতে রীতিমতো, এবং সেটা আমিও কিছুটা করার অধিকারী ছিলাম। চুপ করে শুনতো, হাসতো, বলতো আমাকে এত বকছিস কেন, তোরা বকছো কেন তোমরা, একটু ভুল হয়ে যায় আমার। তো কোথায় যেন একটা অদ্ভুত আশ্রয় প্রশ্রয় স্নেহ, অদ্ভুত একটা চরিত্র সমরদা আমাদের কাছে। তো বিপুলদার কথাটা খুব ঠিক মনে হয় আমার, যে সমরদা যদি ঠিক গতে বাঁধা গতানুগতিক সমর চক্রবর্তী হতেন, তাহলে এই সমর চক্রবর্তীকে আমরা পেতাম না, এই সমরদাকে আমরা পেতাম না। সে সমরদা হারিয়ে যেতেন কোথায়। যেমন ছিলেন ঠিকঠাক ছিলেন, সেরকমই আমরা সমর চক্রবর্তী বলতে বুঝে থাকি। তো আমার সেটা যেটা মনে হয় যে সমরদার কবি সমরদার কথা যেটা তুমি বললে, আমি যেটা বলছিলাম যে সমরদার বাচন আর সমরদার কবিতা ভীষণভাবে এক। এই দুটোকে না খুব একটা আলাদা করতে পারি না আমি। আর সমরদা তো সাংঘাতিক জ্ঞানী মানুষ ছিলেন, প্রচুর পড়াশুনো করা একটা মেধাবী মনস্বী একজন মানুষ। তো জ্ঞানের তো 2-3 রকমের জিনিস থাকে। কারোর সামনে গেলে মনে হয় ওরে বাবা কি ভয় লাগে, ভীষণ জ্ঞানী পণ্ডিত, কি বলতে কি বলে ফেলবো। আবার কারোর সামনে গেলে সেই জ্ঞানটা আলাদা করে তার কোনো কিছুতে প্রকাশ পায় না, কিন্তু লেখা, কথা, উপস্থিতি, সমস্ত কিছুর মধ্যে যে একটা ভার থাকে, একটা দীপ্তি, মেধার যে দীপ্তিটা, সেটা সমর্থার সমস্ত কিছু দিয়ে যেন বেরোতো, শরীরেই সেই একটা দীপ্তি, সেই লেখাতে সেটা, কথাতে সেটা, মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতো। এবং সমরদা মাইক্রোফোন হাতে নিলে তো সব হাতে একটা প্রথমেই আওয়াজ উঠতো, সমরদা একটু তাড়াতাড়ি শেষ কিন্তু। কারণ অসাধারণ তার পড়াশোনা সবকিছুর জন্য কোথা থেকে যে কোথায় চলে যেতেন সেটা শোনা একটা অভিজ্ঞতা। তো লেখার মধ্যেও আমি দেখে আমার যেটা খুব মনে হয় যে খুব অনায়াসে, জামালদা প্রথমেই বলছিলেন যে সংস্কৃত সাহিত্যের দারুণ দক্ষতার জন্যই এটা আরো পারতেন। তৎসম শব্দ, বিদেশি শব্দ, ইংরেজি শব্দ, প্রাকৃত অপ্রাকৃত সমস্ত শব্দকে সাংঘাতিকভাবে মিলিয়ে মিশিয়ে দুমড়ে মুচড়ে কি সাবলীল একটা গতিতে যেন লেখা সমরদার লেখার মধ্যে। তো কথা না বলে আমি জাস্ট 2-3টে লাইন একটা কবিতার একটু পড়ি, যেটা খুব প্রিয় কবি, তুমি বলছিলে প্রথম কবিতার বইটা। আর সমরদার লেখার থেকেই না আমার খুব বলতে ইচ্ছে করে সমরদার বিষয়ে কথা। সেটা প্রথমে বলি। একজন ভালোবাসা প্রবণ মানুষ ডুবে যায়, 10 জন হাওয়া তাকে প্রদক্ষিণ করে, বায়ু থেকে, অগ্নি থেকে, ঈশান নৈঋত থেকে, অর্থ ও অনর্থ থেকে এইসব কুটুম্ব এসেছে। ডুবো ভালোবাসা তারা, উড়ো ঝুড়ো ভাষায় সাজায়, ভাষারও অষ্টাঙ্গে গুল্ম, গন্ধের রোমশ কারুকাজ। এই কবিতাটার মধ্যে না কবি সমরদা এবং মানুষ সমরদা দুজনেই আছেন। একজন ভালোবাসা প্রবণ মানুষ ডুবে যায়, এটা সমরদার একদম আলটিমেট কথা সমরদার সম্পর্কে। খুব ভালোবাসার কাঙাল ছিলেন, সেটা জামালদাও বলেছেন। খুব ভালোবাসতে পারতেনও, ভালোবাসা প্রবণ একজন মানুষ, এবং সমরদাকে ভালোবাসতে হয় এমন একজন মানুষ। আর ওই যে ভাষা নিয়ে যে কথাগুলো ম্যাম বললেন, এবং আমারও সবসময় সে কথাগুলো মনে হয়েছে এখানেও কিন্তু
একদম সে কথাটাও সমরদা বলেছেন। তো সেখান থেকে তিনি আমি যে কবিতাটা পড়তে চাইছিলাম সেটা একটুখানি বলি, যে কিভাবে সমরদা সমস্ত কিছুকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিচ্ছেন। বিভাষা কবিতাটি। তোমাকে মৃত্তিকা নামে শনাক্ত করেছি পুরাকালে, সেই থেকে তৃণ জন্ম, দিন জন্ম বারবার, দাফন কাফন আর আর্টেজিও কূপে টলটল চোখের তর্পণ। তোমাকে মেদিনী ভেবে আঁকড়ে ধরি, রাত্রি নেমে আসে, রাত্রিকে রজনী বলে ডাকি। কিভাবে শব্দগুলোকে ব্যবহার করছে, কাফন, দাফন, আর্টেজিও কূপ, মেদিনী, রজনী, সমস্ত কিছু, কিন্তু কোথাও যেন একটু আটকায়নি, কোনো হোঁচট লাগছে না, খুব তরতর করে লেখাগুলো এগিয়ে যাচ্ছে। এটা সমরদা সাংঘাতিক ভাবে পারতেন। আর এই যে কথাগুলো বিপুলদা বললেন, ম্যামও বললেন, আমিও ঠিক ওই জায়গাটাতে একটুখানি কনসেন্ট্রেট করে বলতে চাইছি যে আমার মনে হয়েছে, আমি প্রথমেই বলছিলাম যে সমরদা সাংঘাতিক পড়াশুনো করা মেধাবী একজন, যাকে আমরা খুব ভালো ভাষায় পণ্ডিত বলি, সত্যিকারের পণ্ডিত একজন মানুষ ছিলেন। তো তার কিছু সেই ধরনের মানুষরা যখন কবিতা লেখেন, কিছু সমস্যা হয় অনেক সময়। যেমন তাদের লেখার মধ্যে আমি অন্তত অনেকের দেখি, অনেকেই আমরা জানি যে কোথাও গিয়ে বোধহয় একটা নির্দিষ্ট সিদ্ধান্তের কথা চলে আসে, একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়ার কথা চলে আসে। কারণ একজন পড়াশুনো করা মানুষ, একজন বুদ্ধিমান মেধাবী মানুষের তো একটা নির্দিষ্ট মতামত থাকে, একটা জায়গায় পৌঁছানো থাকে। কিন্তু আমার নিজের কবিতার মধ্যে একটা অনির্দিষ্ট যাত্রা, একটা অনির্দিষ্ট পথ এবং গন্তব্যহীনতা সাংঘাতিকভাবে আমাকে টানে, যেটা সমরদার কবিতায় পাই। ইনডিটারমিনেন্স, কোথাও কিছু শেষকালে গিয়ে একটা সংশয়ের কথা পাঠকের জন্য ছেড়ে দিচ্ছেন। এবং কবিতাগুলোর মধ্যে তিনি যতটা, বিপুলদাও একটুখানি বলছিলেন এটা, ম্যাম তো খুব ডিটেল খুব সুন্দর বলেছেন ওগুলো, আর আমি ম্যাম থাকতে আমি আর ওটা নিয়ে বলছি না কিছু। তো সেখানে যে দেখা, দৃশ্য, মানে আমাদের দর্শন মানেও তো দেখা, সেটা একটা গভীরতর দর্শনের জায়গা থেকে, সেই দেখার দর্শনের যে তফাৎটা, সেটা মানে দর্শনের জায়গা থেকে দেখতেন। আর সমরদা খুব বিশ্বাস করতো, আমার সঙ্গে মানে ব্যক্তিগত কথোপকথনও সমরদার সাথে অনেক ছোট থেকেই, লেখালেখির অনেক আগে শুরুর দিক থেকেই প্রায় সমরদার সাথে কথা। তো তখন উনি টেলিফোনে, ল্যান্ড ফোনে অনেক কবিতা পড়ে শোনাতেন এবং নিজেও আমার কাছে আমার লেখা শুনতে চাইতেন। তখনও আমি একটা জিনিস দেখেছি যে সব সময় না সমরদা ওই যে ভাষার লিমিটেশনের জন্য সীমাবদ্ধতাটাকে মেনে নিয়ে এবং সেটাকে স্বীকার করে, সেটাকে ভালোবেসে যেটা করতো, দেখার থেকে না দেখা, বলার থেকে না বলা, এবং স্পষ্ট করা হওয়ার থেকে অস্পষ্ট রাখা, এই জায়গাগুলোকে খুব গুরুত্ব দিত সব জায়গাতে, সমস্ত লেখার মধ্যেই। কিন্তু যে যে কথাটা উর্মিলাদি যে কবিতাটা পড়লেন, যে ততটা গভীর তুমি নও, যতটা গভীর হলে ডুবে যাওয়া যেত, ততটা গভীর তুমি নও ভাষা, তাই এত সতর্ক সাঁতার, চুল না ভেজানো ভালোবাসা। ঠিক সেরকম ভাবে আর একটা কবিতা আমরা খুব বিখ্যাত হয়ে গেছে, যতটুকু অলিখিত তার সাদা তোমাকেই পড়ে নিতে হবে। এই যে স্পেস, সাদা অংশটা, অর্থাৎ যেটা উনি লিখছেন তার থেকে বেশি অলিখিত রয়ে যাচ্ছে। কবিতায় স্পেসের ব্যবহার যে একটা বলে, সেটাও যে কিছু বলে, ছেড়ে রাখা অংশটুকুও কথা বলে, সাদা অংশটুকু, সেটা কিন্তু সমরদা এ অসামান্য ভাবে ব্যবহারও করেছেন, বলেওছেন যে আমি যা লিখলাম তুমি সেটা পড়ছো, কিন্তু যা লিখিনি সেটা পাঠকের জন্য, পাঠকের কাছে। এবং পাঠক নামেও তার একটা কবিতা আছে। আর এই যে দেখো, পাঠটাকে সমরদা সাংঘাতিক গুরুত্ব দিত, যে জন্য ভাষা যেহেতু তার কাছে একটা একই সাথে লিমিটেশন আছে বলেই, তার সীমাবদ্ধতা যে মেনে নিতে পারবে সেই তো তাকে অতিক্রম করার চেষ্টা করবে এবং তার ভেতরে আরো প্রবেশের চেষ্টা করবে। তো উনি সেটাই করতেন, এবং সেখানে পাঠক খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো তার লেখার মধ্যে দিয়ে যে পাঠ পতন, বিপুল একটু আগে বললেন যে পাঠ আর পতন মানে দুটো মানেই পড়া, পড়ে যাওয়া। আবার দেখো এই যে পাঠ কথাটা, তুমি পরে যে অপরা, তার যে বইয়ের নাম অবাক অবাক প্রতিমা, সেখানেও অপড়া, অর্থাৎ পড়া না পড়ার মাঝখানে তিনি অপড়া একটা জায়গা রেখে দিচ্ছেন। তো এই জায়গাগুলোকে খুব গুরুত্ব দিত সমরদা, যে যেটা বলার তার থেকে বেশি হচ্ছে না বলার, সেটা খুঁজে নিতে হবে তোমাকে,
বাকি সেটাই অংশটুকু কবিতা, উর্মিলাদি, সেটাই এটাই কবিতা। কবিতা। এবং উর্মিলাদি একটা পড়েছেন, বা ওই যে বিপুলদা যে কবিতাটার কথা একটু আগে বললেন যে বেড়াল না লেখা বেড়াল না দেখা বেড়ালের চমক, তো সেখানে আহ এবং বারবার করে মানে লেখা এবং পড়া, পাঠ এবং লেখা এবং ভাষা, সমরদার কবিতাতে আমি দেখেছি সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে যে জিনিসটা রূপক হিসেবে, সেটা হচ্ছে জল। আর আমার নিজের সামান্য লেখালেখিতেও খুব জল নানান ভাবে ব্যবহার করে ফেলি। এটা হয়তো জানি না অবচেতনে সমরদা কোথাও রয়ে গেছে কিনা, অগ্রজের কাছে ঋণ স্বীকার করে নিচ্ছি, হয়তো আছেন, নিশ্চয়ই আছেন, অগ্রজরা সকলেই আমাদের মধ্যে থাকেন। তো এই কবিতাটা যেমন ভাষার একটা কবিতা উর্মিলাদি পড়লেন, ম্যাম পড়লেন, আর একটা কবিতা রয়েছে যেখানে একদিন কবিতা লিখেছি, এখন আমাকে লিখি জলে, ধুয়ে যাই ছুঁয়ে যাই, তারও আগে কালো নীল ফিকে গাঢ় কাদা, দ্রব মেদিনীর কষ্টে বর্ণ বিভেদের আঁকা বাঁকা, শানে বাঁধা ঘাটের চকিত শ্যাওলা শিথিল সীমারেখা, এতদিন কবিতা লিখেছি, এখন জীবন লিখি জলে। সেই এই যে জলে জীবন লিখি, কি সাংঘাতিক! আমার এই লাইনটা যতবার আমি পড়ি কত কিছু বলে দিচ্ছেন সমরদা একটা ছোট্ট কথার মধ্যে দিয়ে, ছোট্ট একটা শব্দের মধ্যে দিয়ে, মানে ভাবতে পারি না। আর এইখানে আবার বলছেন, তারপরে আবার একটা কবিতায়, সমুদ্র সফেন নামে একটা কবিতায় বলছেন, যত অভিজ্ঞতা লিখি তত তার কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করে ভাষা পারাবার। দেখো, আমি যত লিখছি তত লেখা, আমি নিজের থেকে যা লিখতে চাইছি তার থেকে আরো যেন মনে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, পারছি না। ওই যে একটু আগে বলছিলাম যে সংশয় এবং অনির্দিষ্টের দিকে যাওয়া, একটা অনির্দিষ্ট বিন্দুর দিকে যেতে চাওয়া এবং সেটাকে লক্ষ্য করে একটা সংকেত রেখে দেওয়া। তুমি প্রথমে ধান কবিতাটা পড়েছিলে, সেই কবিতাটার মধ্যেও আমার তাই মনে হয়। তবু লিখতে ভালো লাগে, ভালো লাগে উচ্ছ্বসিত ফেনা, যদিও তা তাকে জানাবে না যার দেশ অদৃশ্য ওপার, যার কাছে শশাগর দেনা। দেখো, সমুদ্র আমরা দেখি, সমুদ্রের ওপারটা দেখি না, কিন্তু ওই পার থেকেই সমুদ্রের জলরাশি ফেনা আমাদের কাছে সবটা নিয়ে আসছে, নিয়ে এসে আমাদের কাছে উজাড় করে দিচ্ছে। আমরা তো সমুদ্রের ঢেউ নিয়ে সবকিছু নিয়ে লিখি, কিন্তু অদ্ভুত, সমরদা লিখলেন সেই ওপারটাকে নিয়ে। আর সমরদার সেই এক লাইনের যতটুকু অলিখিতর মতো আরো একটা কবিতা রয়েছে যেটা খুব বিখ্যাত কবিতা, এবং এক লাইনের এত বিখ্যাত কবিতা আর কজন লিখেছেন জানি না। এই সেই পাখির কবিতা, এক লাইন, তুমি যার বাকিটা লেখনি। এই যে অসাধারণ ভাবে বলা, যে এক লাইনে বলা যে পাখির কবিতা এক লাইন, তুমি যার বাকিটা লেখনি, এই না লেখার মধ্যে, না দেখার মধ্যে দিয়ে বাকি অংশগুলো রেখে দেওয়া, এই যেটা হতে পারতো, যেটা লিখতে চাইতেন, যেটা আমরা ধরতে পারছি না, স্পর্শ করতে পারছি না। তো সাংঘাতিক ছন্দের দখল, ভাষার দখল। সমরদার অনেক কবিতার পড়তে পড়তে অনেক জায়গাতে মনে হয় যেমন স্বয়মাগতা, বনতোষিনী এই ধরনের শব্দ ব্যবহার করছেন, কি সাবলীলতার সঙ্গে ছন্দের মধ্যে। কতগুলো কবিতার মধ্যে হঠাৎ হঠাৎ পড়তে পড়তে কিছুটা শক্তি চট্টোপাধ্যায়ের কথা আমাদের মনে পড়ে যায় কখনো কখনো, একদম প্রথম দিকের যে কবিতাগুলো রয়েছে সেখানে। কিন্তু সেটা পড়তে পড়তে একদম শেষে এসে বা মাঝখান থেকে এসে মনে হয় যে এইখানটাতে আলাদা হয়ে গেল। এবার খাবো স্বপ্ন ফেটে পড়ো, ঝিকিয়ে ওঠা কচি পাতার তামা, রৌদ্রে এবং বিষম ব্যবহারে রাত্রিময়ী সর্পিণীকে খাবো, নাচো বিপদ সাপের পঞ্চমদ, সাপের পঞ্চপদী। এই কবিতাটা শেষ হচ্ছে কোথায় গিয়ে, মা তুই আমার ভয় পেয়েছিস মা, এসব আমার এক মিনিটের খেলা, আমি তোদের যেমন তেমন গোপাল। এইখানে গিয়ে সমরদা একদম আলাদা হয়ে গেলেন। এবং ওই যে জামালদা প্রথমে বলছিলেন যে সমরদার কবিতার মধ্যে শব্দের কতগুলো মনে হচ্ছে, আমারও কখনো যে মনে হয় না তা না, সমরদাকে ধীরে জিজ্ঞাসা করেছি যে এখানে তুমি এটা শব্দমোহ, আমার মানে শব্দমোহ তো অনেক সময় বলা হয় যে কেন এর সাথে এই কথাটাকে না বসালে কি হতো, শব্দ তো নষ্ট হয়ে গেল, এটা দরকার ছিল কি? তো তখন শিক্ষকের মতো করে উনি খুব সুন্দর করে যেভাবে কথা বলতেন, খুব সুন্দর করে হয়তো সেখানটাতে উনি বুঝিয়ে দিয়েছেন যে এখানটাতে কবিতার এই যে জায়গাটাতে, এটা আমি ওটা ওইখানটাতে নষ্ট করার জন্যই তো লিখেছি, যেটা এক্সপেক্ট করা হচ্ছিল সেটা দিতে চাইনি।
এটাকে আগের থেকে যাতে প্রেডিক্ট করা না যায়, বোঝা না যায়, যে ওই যে মনে হলো যে কবিতাটা এখান থেকে নষ্ট হয়ে গেল, ওই নষ্টামিটাই তো করলাম, ঠিক এইরকম ভাবে সমরদা বলতেন। তো বাকিরা সকলে আছেন, বলুন এটুকু। এই যে শব্দ নিয়ে খেলা, বিসর্গ পর্যন্ত যাই, বিন্দু থেকে সিন্ধু থেকে রিসর্ট বিষাদ, কার বালা কার মালা গলায় পড়েছে, যেন তা জানার জন্য যা না জানা তার নীল ডানায় ওড়াই, আমার ব্যাহত ইচ্ছে, আমার আমার আচ্ছন্ন ছন্দ, ছবি ছেঁড়া চোখ, গান রেণু। এই হচ্ছে সমরদা। সমরদার এত কবিতা লিখেছেন। বিতানকে ডাকছি। বিতান একাধারে গল্পকার, একাধারে প্রকাশক। বিতানের কি মনে হয়েছিল বিতান যে কবিতা নির্বাচিত কবিতা সংকলন বের করলেন, তারপরে তখন আর সমরদা নেই যখন বইটা বের হলো, এবং সমরদা যখন ছিলেন সেই সময় সমরদাকে পড়ে কি মনে হয়েছিল, যে সমরদাকে নিয়ে কাজ করবার ইচ্ছে জেগেছিল, সেই জায়গাটা একটু শুনবো বিতানের কাছ থেকে। প্রথমেই সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা। একটু মন খারাপও বটে, খানিক আগে খবর পেলাম আজকে সুধীর চক্রবর্তী চলে গেছেন। কিন্তু রিমিদির কথাতেই বলছি যে শিল্পীরা কোথাও যায় না, তারা থেকে যান। আসলে এটা রবীন্দ্রনাথও বলে গেছেন খুব ভালো লাগে। আসলে সমরদার সাথে আমি আগের দিনও সমরদার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানের ওখানে বলছিলাম যে সমরদাকে কিন্তু আমি ধরুন আমি আধুনিক কবিতা নিয়ে পড়াশোনা আমার 2003 সাল থেকে শুরু হয়। আমি তখনো পর্যন্ত পড়িনি, মানে এতটা সময় পর্যন্ত পড়িনি। 2018-তে এসে প্রথম আমি সমরদার লেখা পড়তে শুরু করি। সম্ভবত আলাপও আমার সাথে সমরদা সেই সময় ইচ্ছে বাড়িতে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে। তো তারপরে একদিন সমরদার বাড়িতে আসার, মানে অনুষ্ঠানের পরের দিন বা আগের দিন আমার ঠিক মনে নেই, আসার আমন্ত্রণ সমরদা করেন। আমারও ইচ্ছে হয় যে হ্যাঁ যাবো, দেখা করে আসবো, গল্প করে আসবো। কারণ অনুষ্ঠানের মধ্যে কথা হয় না। আর অনিন্দিতা দিও বলছিলেন যে হ্যাঁ সেই অনুষ্ঠানেও ওই কাণ্ড হয়েছিল যে সমরদা বলতে শুরু করেছেন একটা বিষয় নিয়ে, চলছে চলছে, সেটা কোথা থেকে কোথায় যাচ্ছে আমরা কেউ জানি না। একটা সময় গিয়ে বোধহয় কেউ একজন বললেন যে সমরদা এবার থামতে হবে, নইলে আরো অনেক বক্তা আছে, অনুষ্ঠান শেষ করা যাবে না। তখন সমরদা হঠাৎ করে কথার মাঝখানে থেমে যান। আহ, যা হয়, সময়ের তো একটা বাউন্ডারি থাকেই আমাদের কাছে। তো বললো যে তাহলে বাকি কথাগুলো না বাড়িতে গিয়ে শোনা যাক। তো কিছু আমার কিছু বই নিয়ে গিয়েছিলাম। তো গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল যে দুটো শব্দ, একটা শব্দের নাম হচ্ছে অনুবাদ, ট্রান্সলেশন, মানে কিছু ইংরেজিতে কিছু অনুবাদের বই দেওয়া হয়েছিল সমর্থকে। আর আমার একটা প্রবন্ধের বই ছিল অভিনেতার জার্নাল, সেই অভিনেতা। ট্রান্সলেশন এবং অভিনেতা এই দুটো শব্দ নিয়ে সমরদা একটা বিশাল আড্ডা তৈরি করলেন, যেখানে আমরা ছিলাম শ্রোতা। অভিনয় এবং অভিনয়কে নিয়ে উনি আহ, কেন অভিনয় খুব গুরুত্বপূর্ণ কবিতার থেকেও, যে যে আলোচনা এতক্ষণ ধরে চলছিল যে শব্দ, ওনার মনে হয় যে ভাষা যে যে লিমিটেশন আছে সেটা হয়তো অভিনয় পারে, এই ধরনের বিভিন্ন রকমের কথা সেদিন হয়েছিল। আর এটা আমার কাছে খুব একটা বেদনার বিষয় ছিল। মানে আমাকে রিমিদি সমুদ্রে চলে যাবার পর সপ্তাহখানেক পর রিমিদি ফোন করে বললো যে তোমার ওই বইটা তো আমার কাছে নেই, অভিনেতার জানাল, আমি সমুদ্রার টেবিল থেকে নিয়ে এলাম। ওটা সমুদ্রার টেবিলেই ছিল। আহ, ফলে ওনার কেমন লেগেছিল, আদৌ ভালো লেগেছিল কিনা সে মতামত পাইনি। নিবেদি দিয়েছিলেন সেই মতামত। তো আমার সমুদ্র সম্পর্কে দুটো কথা বলার আছে। মানে এটা ঠিক অধিকার বলবো না, হয়তো আমি একমাত্র মানুষ এখানে যাকে যিনি আহ সমুদ্রকে সবচেয়ে কম সময় দেখেছে, এবং মানে আমি দাবি করতে পারি না আমি সমুদ্রের খুব ঘনিষ্ঠ, এটা আমি দাবি করি না বা করতেও পারি না। ফলে সমুদ্রকে আমি একটু তফাৎ থেকেই দেখেছি, এবং সেই তফাৎটার মধ্যে যে তফাৎ আমার আমার সাথে সমুদ্র ছিল, সেই তফাতের একটা বড় জায়গা ছিল যে ওনার মেধা এবং ওনার জ্ঞান। আমি পাণ্ডিত্য শব্দটা ব্যবহার করছি না, আগের দিনও বলেছি যে আমি সমুদ্রকে পণ্ডিত মানুষ মনে করি, তিনি মনে করুন একজন প্রাজ্ঞ জ্ঞানী মানুষ।
সমুদ্রার একটা জিনিস সেটা আমার খুব টেনেছিল, আমি এরকম জীবনে 3জন মানুষকে এখনো পর্যন্ত দেখেছি। তার মধ্যে একজন আমার শিক্ষক, আমার স্কুলের শিক্ষক ছিলেন বহরুল হক, সমর চক্রবর্তী, এবং একজন অধ্যাপক, দিল্লির একজন অধ্যাপক, তার নাম হচ্ছে নবেন্দু সেন। অহংকারহীন 3জন মানুষ, যাদের পড়াশুনো বিশাল, যাদের সৃষ্টিশীলতায় কোনো প্রশ্ন নেই, অথচ সে মানুষের কোনো অহংকার, সে মানুষ মানে আমি শিলিগুড়ির বিভিন্ন মানুষের থেকে শুনেছি যে যেদিন সমুদ্র চলে যান, সমুদ্রের শেষ যাত্রা হচ্ছে, যে এমন কোনো লোক নেই শিলিগুড়ি শহরে যিনি আসেন। আমি জানি না, মানে আমি মানে আহ, ঠিক ওই আমার চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠেছিল যে সত্যজিৎ রায়ের একটা ডকুমেন্টারি রবীন্দ্রনাথকে দিয়ে, যে শয়ে শয়ে মানুষ শুধু যাচ্ছে, মানে সে তারা কারা, মানে তাদের পরিচয় কি কেউ জানে না, কিন্তু যাচ্ছে কবিগুরুর শেষ যাত্রায় তারা যাচ্ছে। সেরকম একটা দৃশ্য আমার চোখের সামনে এসেছিল। তো একজন মানুষ, একজন শিল্পী, একজন অধ্যাপক, যার এতটা মানে আমাদের আশেপাশে যদি কোনো অধ্যাপক থাকে তাকে তো মানে আমরা, বাবা অধ্যাপক না, বাবা কথা বলবো না, তিনি খুব জ্ঞানী মানুষ। এই যে বেড়াটা ভেঙে বেরিয়ে আসা বোধহয় প্রকৃত শিক্ষা, যে যে- যে কারণে আমি সমরটাকে জ্ঞানী বলছি, পণ্ডিত বলছি না, এই যে প্রকৃত শিক্ষার মধ্যে এই বেড়াটা ভেঙে বেরিয়ে আসতে পারেন একজন মানুষ, যে আমি কবিতা লিখি, তো আমি তো মানুষ, প্রথমে একজন, আমি তো একজন মানুষ, মানুষের সাথে যদি মিলতে না পারি, মিশতে না পারি, তাহলে আমার কবিতা লেখার কি কি হলো? সেগুলো তো শুধু কিছু জঞ্জাল তৈরি হয়ে রইল। এই ধারণাটা মানে একটা উদাহরণ সমর চক্রবর্তী। আমাদের সময় আমরা যারা আহ, শিল্পের সাথে কোনো না কোনো শিল্পের সাথে যুক্ত, তাদের মানে তারা হতভাগা, আমরা হতভাগা যে এরকম মানুষকে আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। এরকম মানুষ, এরকম শিক্ষক আর তৈরি হচ্ছে না, যে শেখাবে না, যে আমাদেরকে আর শেখাবে না যে শিল্পের থেকে বড় শিল্প হচ্ছে, বড় সাধনা হচ্ছে মানুষ হওয়া। যে প্রকৃত মানুষ হতে পারে, যে মানুষের সাথে মিলতে পারেনি, সে কখনো প্রকৃত শিল্পীর ভালো শিল্প তৈরি করতে পারে না। তো এটাই আমার সমুদ্র সম্পর্কে, এবং সমুদ্রের লেখাতেও কিন্তু সেটা ফিরে আসে। বাদ বাকি তত্ত্বগত যা কিছু আছে আমি অত পণ্ডিত মানে এই বিষয়টা একদমই জানি না। তার জন্য যথেষ্ট গুণীজন তারা আছেন আজকে এই অনুষ্ঠানে, তারা বলছেন, আরো বলবেন। কিন্তু হয়তো এই কারণেই সমুদ্রার বাড়ির সকলে, আমি শুধু বাড়ি দিয়ে বলছি, যে সাধারণত একটা ধারণা হয় যে কবি সাহিত্যিকদের বাড়ির লোকেরা খুব তুচ্ছাই করে, কিন্তু সমুদ্রার বাড়ির ক্ষেত্রে দেখা যায় যে তারা সমুদ্রকে কতটা শ্রদ্ধা করেন। এবং একটা মজার ঘটনা বলি, এটা হয়তো মানে এখানে উপস্থিত সকলেই জানে, কিন্তু ফেসবুকের বন্ধুদের জন্যই বলি, যে আহ, মাঝখানে সম্ভবত মাসখানেক আগে বৌদির সাথে ফোনে একদিন কথা হচ্ছিল আমার। তো বৌদি আমাকে কিছু ছড়া শোনালেন, তখন সমুদ্রা আছেন, সমুদ্রা সেই ছড়াগুলো শুনেছেন। সম্ভবত একটা শব্দ পরিবর্তন করতে বলেছিলেন, বৌদি সেটা করেননি। এবার দেখুন, একজন মানুষ তার চর্চা দিয়ে তার পাশে থাকা একজন মানুষকে কিভাবে নাড়িয়ে দিয়ে যাচ্ছে। আমি যখন প্রমার সাথে কথা বলেছি, প্রমা বলে যে আমি হয়তো অনেক কবির কবিতা বুঝতে পারি না, কিন্তু আমি একমাত্র মানুষ যে বাবার সমস্ত কবিতা বুঝতে পারি, আমি কানেক্ট করতে পারি। এই একটা মানুষের জীবনের এই সরলতা, একটা মানুষের জীবনের এই অহংকারহীন পথ চলাই হয়তো এটা সম্ভব হয়েছে। তো এর বেশি হয়তো কিছু বলবো না, হয়তো এই কারণেই সমুদ্রার বই আমাদের কাছে একটা গর্বের বই। তো আমি আমার বক্তব্য শেষ করছি একটা ছোট্ট কবিতা দিয়ে। এটা নির্বাচিত সমর চক্রবর্তী বইতে আছে, পৃষ্ঠা সংখ্যা 203। এটা কোনো কাব্যগ্রন্থে আগে সম্ভবত হয়নি, সেই কারণেই রিমিদি এটা অগ্রন্থিত কবিতায় রেখেছে। আহ, আমার দারুণ দারুণ লাগে কবিতাটা, মাঝে মাঝে ঘুরে ফিরে যখন পড়ি আমি। কবিতার নাম হচ্ছে টুকরো এক। রাত্রিকে এখন দেখি, আগে তো পাথর চোখো জীবন কেটেছে অদেখায়, এখন পাথরও দেখি কালো জলে ভেসে যাওয়া শিলা, স্পর্শ মাত্র ঢেউ পাহাড়ের, উপকথা উপচে পড়ে না,
দেখার পুরনো পাতাও দেখি যেভাবে দেখিনি এতকাল। সম্ভবত এটা মানে সমদ্দার অনেকটা বয়সের দিকে লেখা, তারপরও এত দেখার বিস্ময়। এই চোখ আমাদের আমাদের থাকলে আমি তো কৃতজ্ঞ। আর নারায়ণ দা এরা রয়েছেন। নারায়ণ দার কথা শুনি কিছু, তারপর গীতাংশু কাকে দিয়ে শেষ হবে। 1 ঘন্টা পেরিয়ে গেছে আমাদের অনুষ্ঠান, টের পাইনি কথায় কথায় সমরদার কবিতায় কবিতায়। আমরা অনেকটা সময় কিন্তু কবিতার সঙ্গে রয়েছি, সমরদার সঙ্গে রয়েছি। প্রায় 1.25 ঘন্টা হয়ে গেছে। 1.25 ঘন্টার উপরে হয়ে গেছে, 1 ঘন্টা 20 মিনিট। নারায়ণদার কথা শুনি শেষ করব। খুবই উপযুক্ত, খুব উন্নত মানের আলোচনা হচ্ছে সমরের সম্পর্কে। সমরের সঙ্গে আমার পরিচয় অবশ্য সেই 75 সালেই, যখন আমি জলপাইগুড়ি থেকে সপ্তাহান্তিক বন্ধুদের আড্ডায় যুক্ত হওয়ার জন্য চলে আসতাম প্রত্যেক শনিবার, আর সোমবার সকালে ফিরে যেতাম। মূলত থাকতাম বন্ধু গীতাংশুর বাড়িতে। আমার সহকর্মী সূত্রে প্রথম পরিচয়, বন্ধুত্ব, এবং ওই বাড়ির আমি একজন সদস্যের মতোই যখন তখন আসতাম, থাকতাম। আর মাঝে মাঝে থেকেছি বিকাশ সেন এবং সৈয়দ কৌসার জামালের বাড়িতেও, সেখানেও মাঝে মাঝে থেকেছি আড্ডার খাতিরে, আড্ডার দাবিতে। অনেক রাত্রি পর্যন্ত আড্ডা হতো সমরকে নিয়ে। আমি ওই সপ্তাহে 2 দিনই পেতাম, শনি রবি, আর সোমবার সকালে বেরিয়ে যেতাম। তারপরে শিলিগুড়িতে আসার পরে অবশ্য ও যেখানে থাকতো তার পাশাপাশি প্রতিবেশী হিসেবেই আমি ছিলাম, খুবই কাছে, মানে 2-3টে বাড়ির পরেই আমাদের বাড়ি ছিল। তারপর নিত্য প্রতিদিনই তার বাড়িতে আড্ডা হতো, সময়ে অসময়ে যখন তখন। সমরের সান্নিধ্য তো একটা বিরাট পাওয়া। মানে সমরের চলে যাওয়াটা আমাদের কাছে, সব বন্ধুদের সকলের কাছে একটা শোকের। সমর একটা বীরেন চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে একটা ছোট্ট কবিতা লিখেছিলেন, সেটা ছিল এও কি লেখার মতো কথা তুমি নেই, কাতরতা হরফে ঢুকেছে। আমি সেটাকে অনুকরণ করে বলতে চাই সমরের কথাতেই, এও কি বলার মতো কথা তুমি নেই, কাতরতা কণ্ঠে ঢুকেছে। তা আমরা সেইভাবেই কাতর হয়ে আছি। কিন্তু সমর বেঁচে আছে অনেকটা সেই কবিতার মতো। সমরেন্দ্র সেনগুপ্তের একটা কবিতার লাইন ছিল, সমরকে ডাক দিলে অনেকটা শোনাতো অমরের মতো। তো সমরকে আমরা যখনই স্মরণ করি, ও আমাদের সকলের মনে, মননে এবং হৃদয়ে ও অমর হয়েই আছে, অমর হয়েই থাকবে। যতদিন বাঁচবো ওকে ভোলা যাবে না। আসলে ও একটা ওর জীবনের কিছু কিছু ঘটনার সঙ্গে আমি তো খুবই জড়িত। আমার জীবন সঙ্গিনী নির্বাচনটাও সমরের উদ্যোগে এবং আমার বন্ধু বান্ধবদের সমর্থনে হয়েছিল। আর সেই বিয়ের একটা আমন্ত্রণ পত্র লেখা, সেই সময় আমি কমল মজুমদার খুব পড়তাম, ভালোবাসতাম। তো আমার ইচ্ছা হলো যে ওটা কমল মজুমদারের সুরে, মানে শৈলীতে লেখা হোক চিঠিটা, আর সমর সেটাতে একটু মুসাবিদা করে দিক। তো সেই লেখাটা তো খুব অনন্য লেখা হয়েছিল, সেটাও একটা সাহিত্য মূল্য ছিল। সেটা সৌরভ, জলপাইগুড়ির সৌরভের গল্পকার, আপনারা শুনে থাকবেন, জিআইসির ব্রাঞ্চ ম্যানেজার ছিল শিলিগুড়িতে ন্যাশনাল ইন্স্যুরেন্সে, সৌরভ ঘটক। ওর একটা উপন্যাসে সেই চিঠিটা, বিয়ের চিঠিটা স্থানও পেয়েছিল। তো সমরের ওই বিপুল দাস যে কথাটা বলছিলেন সমর স্মরণে, যে ওর যে সেই মন্দিষ্ট শব্দ দিয়ে যে কবিতার শুরু, সেই সময় আমিও একটা কমেন্ট করেছিলাম, বিপুলের মনে আছে, গীতাংশুও ছিল, যে এ তো মনে হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত কিংবা বিষ্ণুদের কবিতার মতো, এতই উন্নত মানের কবিতা, তার শব্দ চয়ন এসব দেখে মনে হয়েছিল। তো পরবর্তীকালে তো সেই কবির সঙ্গে বন্ধুত্ব হলো, বাড়িতে এসে থাকতাম, ওর সঙ্গে একসাথে কাটাতাম। সমরের কবিতাকে, কবি ব্যক্তি জীবনটা আর কবি জীবনকে আমি আলাদা করে দেখি না। অনেকটা বাউল জীবন ছিল ওর, মনে হয় যেন একটা শাশ্বত কোনো জীবন বয়ে চলেছে, তার সেই জীবন ধারার মধ্যে একটা শাশ্বত জীবন
ফুটে উঠেছে, যেটা সচরাচর আমরা পাই না। আমরা টুকরোজীবী, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থে এবং খুব শৃঙ্খলিত জীবন। কিন্তু ওর জীবন ছিল উন্মুক্ত পাখির মতো, বিহঙ্গমের মতো। ওর পাখিচরণের অভিজ্ঞতা, অপাখিচরণের অভিজ্ঞতা নিয়ে ওর যেসব কবিতাবলি আছে, কিংবা বিশাল ঝর্ণাধারায় বা জলধারার ভেতরে সমর যেন একটা বৃহৎ জল ফোঁটা। ওর একটা কবিতা আছে, হে বৃহৎ জল ফোঁটা, তুমি কতক্ষণ এই দৃশ্যে দুটি দিতে পারো, নিজেকে অনুক্ত রেখে এক ফালি করুণ বাগান আর ওই আকাশের পাখিহীনতাকে ভাষ্য দিতে কতক্ষণ ঝুলে থাকতে পারো শীত আর বিস্তৃতির ফাঁকে। একজন দুঃখী চোখ তোমাকে প্রসব করে ভেসে গেছে, একজন নৌকো এসে নিয়ে গেছে তাকে বিবর্ণ বইয়ের দেশে, সেখানে বিষণ্ণ এক জেলা লাইব্রেরি, কুয়াশা পোশাক পরা, মাথার উপরে মরা চাঁদ। প্রাগিতিহাসের ঘুম এখনো আমাকে ঘিরে আছে, এই স্বপ্ন দৃশ্যে আমি শনাক্ত করেছি পবিত্রতা, যার ম্লান আভা দিয়ে জীবন রচনা করা যায়। চারপাশ আবছা হয়ে আছে, ফুটে উঠছে পৃথিবীর মলিন মহিমা। তার ঠিক মাঝখানে থাকা না থাকার ফাঁকে একা ঝুলে থেকে তুমি হে নিছক জলফোঁটা, এই তুচ্ছ তথ্যটিকে সুগভীর ভূমিকা দিয়েছ, নিজেকে অনুক্ত রেখে বাংময় করেছ ভোরবেলা। তুমি কি চোখের কেউ হও? হে অতল জলফোঁটা, চোখ বলে যাকে জানি, সে কি কোনো নৌকোর আত্মীয়? নৌকো কি চাঁদের অপূর্ণতা? এক ডালে মরা চাঁদ, অন্য ডালে সূর্যের কুসুম, ঘাস আর আকাশের মাঝখানে আমাকে এভাবে থাকতে হবে গাছের বিপন্ন উপমায়। হে মহৎ জলফোঁটা, তুমি কতক্ষণ দণ্ডিত খণ্ডিত এই চিত্রকল্পে দ্যুতি দিতে পারো? সমরের জীবনটা এই বৃহৎ জলফোঁটার মতো, তুচ্ছ একটা জলফোঁটার মতো, যেটাকে উনি বৃহৎ করে দেখছেন, বৃহৎ মানবের সঙ্গে তুলনা করছেন। নিজেকে কিন্তু এই মানব সমাজের এই জীবন প্রবাহে, প্রাণ প্রবাহের মধ্যে নিজেকে জলফোঁটার সঙ্গে, তুচ্ছ এক জলফোঁটার সঙ্গে তুলনা করছেন। কিন্তু তিনি তার ভেতরে আধুনিকতা আর শাশ্বতের সমন্বয়টা, আধুনিকতাকে আলাদা করে দেখতে হয়নি তাকে। শাশ্বতের উপরে এই অতীতের সঙ্গে বর্তমানের যোগসূত্রে আধুনিকতার নির্মাণ, সেটা একটা অনবচ্ছিন্ন একটা ধারা, সেই ধারাতেই তার আধুনিকতার নির্মাণ হচ্ছে। তো সেই সমরের শব্দ চয়নের কথা সবাই সবকিছু বলেছেন। আমার কাছে সবচেয়ে বড় মনে হয়েছে যে ওর মতো চিত্রকর, শব্দ দিয়ে তুলি দিয়ে ছবি আঁকেন যে সমস্ত মাস্টারপিস আছেন, বিশ্ববিখ্যাত চিত্রশিল্পীরা আছেন, শব্দ দিয়ে যে এইভাবে ছবি আঁকা যায়, এটা সমরের কবিতা না পড়লে বোঝা যায় না। একটা যথার্থ চিত্রকর, এবং ব্যক্তিকে সরিয়ে রেখে নৈর্ব্যক্তিকতার দিকে যে যাত্রা, অর্থাৎ জীবনের স্বাভাবিক প্রাকৃতিক ধর্মগুলোকে, দর্শনগুলোকে দেখবেন। একটা খুব ছন্দময় ছবির মধ্যে দ্রম্বী শব্দটা আছে, ডম্বি শব্দটা আছে। এই ডম্বি শব্দটা ব্যবহার করছেন, যেটা অত্যন্ত আমাদের হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্মের দর্শনের মূল কথা। সেই ডম্বি মানে অষ্টগৌরীর একজন, সেই ডম্বির প্রসঙ্গ নিয়ে এসেছেন। সেখানে হয়তো তার পাশাপাশি একটা ফরাসি সুগন্ধির অত্যাধুনিক ব্র্যান্ডের নামও সেখানে সেই কবিতার মধ্যে ঢুকে আছে। এইভাবে একটা ডম্বির ধারণা, যে ধারণাটা অনেকটা ওই যেটা নির্বাণের ধারণা, যেটা ঠিক আমাদের ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না, এই যে জন্ম মৃত্যুর যে সীমাবদ্ধতাকে অতিক্রম করে যে নির্বাণের যে ধারণা, যেটা শাশ্বত সত্য, সেই সত্যকে উনি, যেটা কোনো সেটের সঙ্গে মেলে না, কোনো কিছুর সঙ্গে মেলে না, সেই ডম্বির দৃষ্টান্ত শব্দের মতো শব্দ ব্যবহার করেছেন। এরকম পরিশীলিত মানে অতি উচ্চাঙ্গের শব্দ ব্যবহার করেছেন, তার সঙ্গে অতি আধুনিক তথাকথিত গ্রামীণ শব্দও তিনি একাধারে দক্ষতার সঙ্গে পরিবেশন করেছেন। ফলে ওর কবিতার কিছু কিছু, যেমন ধরুন তিনি কি চাইতেন, সমরের চাওয়া ছিল 3 পা মাপা গরিব চাওয়া, 1 পা জলে, 1 পা মূলে, 1 পা কোলাহলে। সমরের ভূমি হচ্ছে রাজস্ব 4 গ্রামে, যে গ্রামে শহর কেন্দ্রিকতা, নাগরিকতা তার কোনো আকর্ষণের বিন্দু ছিল না, যে গ্রামে কোনো রাজস্ব দেওয়া হয় না, অর্থাৎ সেই রকম একটা গ্রাম ছিল তার সমরের ভূমি। সমরের বাস ছিল কখনো ভুবনডাঙ্গায়, অধিকাংশ সময় জলে
বা জঙ্গলে অথবা কুরুচি ভিটায় অথবা এরকম অন্য কোনো অখ্যাত টিলার পাশে তার ছিল। সমরের আক্ষেপ ছিল শুধু বাহির হলো ভোলা মন, ভিতর হলো না। বাইরেটা অত্যন্ত ভেতরে যেতে চেয়েছিলেন, জীবনের গভীরকে ছুঁতে চেয়েছিলেন, গভীরতাকে স্পর্শ করতে চেয়েছিলেন। শব্দ দিয়ে, ভাষা দিয়ে, বর্ণ দিয়ে, বর্ণময়তার যে কথা সবাই বলেছেন, সেই বর্ণের ভেতরে তো সুর আছে, স্বর আছে, বর্ণের মধ্যে উচ্চারণ আছে, বর্ণের মধ্যে রূপ, রস, গন্ধ, স্পর্শ সবই আছে। এই সমস্ত কিছু দিয়ে তিনি জীবনকে ছুঁতে চেয়েছিলেন এবং বিশ্ব প্রকৃতির সঙ্গে যুথবদ্ধ হয়ে, তার থেকে বিচ্ছিন্ন হয়ে নয়। একটা অনবচ্ছিন্ন চৈতন্য সেখানে, সেটাও কিন্তু ডমিনেন্ট ছিল, সেটাও কিন্তু প্রাধান্য পেয়েছিল এই বিশুদ্ধ প্রাকৃতিক জলের মতো, ঝর্ণার মতো, কুয়াশা ঘেরা, মেঘাচ্ছন্ন বা শ্যাওলার রেখার দ্বারা পরিবৃত এরকম মাটির কাছাকাছি সমরের বাস ছিল। সমর গান বাঁধেন, ঝাঁপির করিতে বাঁধি গান। ঝাঁপির করিতে তিনি গান বাঁধতেন। ধুলো চেটে চেটে, তার অতৃপ্ত ভাবনা ছিল, ধুলো চেটে চেটে ভাবি আমারও ভুলোক হলো মধুময়। ধুলো চেটে চেটে ভাবি আমারও ভুলোক হলো মধুময়। সমরের অনুপ্রাস, তোলা তুলে নিপাত্তা নেতারা, কবিতায় অনুপ্রাস ব্যবহার করছেন। কুলকুজো কালোকুলো কঙ্কালে কঙ্কালে পড়ছে ক্লিন্ন কুলি লাইন, এরকম খেলাও করেছেন শব্দ নিয়ে। আমরা যারা ত্রস্ত সুরের পিঁপড়ে সারি, আমরা যারা টুকরোজীবী প্রপঞ্চময়। ছেঁড়া পাতার গন্ধ মাখা, আমরা যারা ছেঁড়া পাতার গন্ধ মাখা, আমরা যারা টুকরোজীবী প্রপঞ্চময়, আমরা যারা ত্রস্ত সুরের পিঁপড়ে সারি। অধিকাংশ মানব জীবনকে এইভাবে উনি দেখছেন যে আমরা এরকম পিঁপড়ের মতো জীবন বয়ে চলেছি। সমর আত্মসাৎ করতে পারেন যে কোনো প্রত্যন্ত কোণে ঘটতে থাকা যে কোনো কম্পন আমি আগে ভাগে আত্মসাৎ করি। ভারত ও ভূমণ্ডল লিখে কাগজের নৌকো ভাষায়। সমর কি লেখেন? উনি জল দিয়ে লেখেন, নিজেকে লেখেন জলে। সোদা গন্ধ সুরিপথে সারিবদ্ধ দানা দানা চিনি লিখে রাখি। সোদা গন্ধ সুরিপথে সারিবদ্ধ দানা দানা চিনি লিখে রাখি। লিখি সুর, লিখি স্বর, বর্ণ ও স্পর্শের রাগমালা। হে প্রবল প্রাণ, লেখা মন্ত্র পড়ে ভাষায় রোপণ করি সুর। এই ছিল সমরের সাধনা। সমর কি শেখেন? এমন একটা ভাষা হলো যা আমার ঠোঁটে ঠিক নয়, যা আমি তোমাকে লেখার নামে পাখিচরণের আঁকা দাগ থেকে শিখি। সমর ওই পাখিচরণের আঁকা দাগ থেকে শেখার চেষ্টা করেন। সমর কি দেখেন? ঢেউয়ের উপরে রৌদ্রের আলোকরশ্মি পড়ে সেটা যেমন রাংতার মতো, টিনের রঙের মতো হয়, রাংতার মতো, সেই ঢেউটিনে ভাসানো রোদের খাঁজে খাঁজে নদী, তার উপরে আমি আজ প্রথম বসেছি সাঁকো পেতে। ও শুধু ঢেউয়ের উপরে একটা ঢেউ কবলিত নৌকা দিও, এটাই ছিল তার প্রার্থনা। অর্থাৎ চূড়ান্ত বিপন্ন জীবনের মধ্যেও ভেসে থাকতে চাওয়ার একটা আকুলতা। সমর আরো শেখেন যতটা তরল স্বর শিশুর সরলতর স্তোকে শোনা যায়, আশ্বিন এসেছে ততটাই। এইভাবে সমর ভাষা শেখেন, শব্দ শেখেন, সুর শেখেন এবং সেইটাকেই প্রতিবিম্বিত করেছেন। এবং তিনি গৃহিণীপনা নেই, তার কোনো এই কবিতাকে পণ্য করে যশস্বী হব, খ্যাতিমান হব, অর্থমান হব, কবিতার চারণ কবিরা যেভাবে কবিতা শুনিয়ে যান, কে শুনলো, কে পড়লো, সেটা গ্রন্থিত হলো কি অগ্রন্থিত হলো, কি ছেঁড়া পাতার মতো, শুকনো পাতার মতো, ফুলের পাপড়ির মতো ঝরে পড়লো, এই খেয়াল তার নেই, যেহেতু স্বভাব জীবনে তিনি বাউল। ফলে তাকে কোনো সংজ্ঞায়, জীবনের খণ্ড কোনো পেশাগত দর্শনগত কোনো ইজমগত মতবাদে তাকে কমিউনিস্টরা ভাবেন কমিউনিস্ট, এক দল আরেক দলের লোক ভাবেন, আরেক দল তাকে অন্য দলের কথা ভাবেন, কিন্তু তিনি সকলের লোক, তিনি সমাজের লোক।
সব কথা সবাই বলে দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, আমি এখানেই থামছি, আরো অনেকে বলবেন। আমি ভালো লাগলো, নারায়ণদা বেশ পড়াশুনো করে একেবারে লিখে লিখে প্রস্তুত হয়ে এসেছেন, খুব ভালো লাগলো। সব শেষে আসবো গীতাংশুদার কাছে, খুব কাছের বন্ধু ছিলেন সমুদ্দার। গীতাংশুদার মুখে সেই যুবক বেলার কথা একটু শুনি। একটু করি, গীতাংশুদা ওনার প্রচন্ড মাথায় সমস্যা হচ্ছে, উনি বিদায় নিয়েছেন, উনি অসুস্থ বোধ করছেন। গীতাংশুদা বেরিয়ে গেছেন, উনি খুব অসুস্থ, উনি ক্ষমা চেয়েছেন, বলছেন যে খুবই অসুস্থ বোধ করছি, কথা বলা নাকি আগে বললে আগে তাহলে করে নিলে ভালো হতো, আমার তো জানা ছিল। হ্যাঁ, উনি না আগে বলেন নাই, উনি বললেন যে আগে বললে আগে একটুখানি বলে দিতে পারতেন হয়তো। আমি একটু বেশি সময় নিয়ে নিলাম, ক্ষমা প্রার্থী। তাহলে কি শেষ হবে না আরো কারো কিছু বলবার থাকলে শুনি একটু কথা? সমরদা না, উর্মিলাদি বলে, কিন্তু রিমি তো বলতে গেলে কিছু বলেনি। রিমি কিছু বলো, বলে তো বলা, গোটাটাই তো বলা হলো কবিতা নিয়ে। না বলুন, অসুবিধা নেই, 3-4 মিনিট এত ভালোবাসতে একটু বলো। আসলে সমরদাকে নিয়ে আমি অনেক জায়গায় লিখেছি, অনেক জায়গায় বলেছি, সেজন্য বারবার একই কথা বলা, একই কথা যেরকম ভাবে লেখাও হয়েছে একেবারে পুনরাবৃত্তি হয়ে যাবে। আমার মনে হয় সমরদাকে একদম জাদুকরের মতন, নিজে থেকেও নিজের না থাকাকে প্রমাণ করা। সমরদার কবিতা আমার কাছে কিন্তু সেইভাবে উঠে আসে। একটা কবিতার 3টে পংক্তি বলে আমি শেষ করব, তারপর অংশুমালীর সম্পাদক উনি শেষ করবেন। অনক্ষর, অক্ষরে থেকেও অক্ষরকে বিনাশ করে দেওয়া। আমি জাল গুটিয়ে নিয়েছি, আমি জল শুদ্ধ সেই উন্মিলিত নদীকাল গুছিয়ে এনেছি। এই চৌকো অবরুদ্ধ আধা বিমূর্ত সাদায় নৌকোকে অক্ষরে গেঁথে শুকনো শূন্যে ঝুলিয়ে রেখেছি। ধন্যবাদ। আমি এবার চাইব অংশুমালীর সম্পাদক অনুষ্ঠান হাতে নিন এবং উনি সমাপ্তি ঘোষণা করুন। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। সমর চক্রবর্তী সম্পর্কে কিছু বলার স্পর্ধা আমার নেই, যদিও ওনার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন আমাদের নারায়ণ চন্দ্র দাস, এবং আমরা যখন অংশুমালী পত্রিকাটা তখনও আমরা চালু করিনি, তখন আমাদের নবযুগ ব্লগ সেটাতে আমরা কাজ করছিলাম। তো আমাদের কথা হচ্ছিল সমরদার সাথে, সমরদা এরকম একটা ইউরোপ থেকে কোনো বাংলা পত্রিকা নেই, ম্যাগাজিন নেই, আমরা করব। উনি প্রথম বললেন যে হ্যাঁ করে ফেলো, এবং এটা বাংলা ভাষা যেন ইউরোপে নক করতে পারে সেভাবে বহুভাষিক কর। এবং ওনার প্রস্তাবেই কিন্তু তখন আমরা এটাকে অন্য বিভিন্ন ভাষায় করার পরিকল্পনা গ্রহণ করি, এবং যেটা বলা যায় যে ইংলিশ বিভাগ যেটা উনি দায়িত্ব নিলেন, বলো যে ইংলিশটা আমি দেখবো, তুমি ইংলিশটা। এবং নারায়ণদা ছিলেন তখন, নারায়ণদাকে আমি মানে উনি তখন বলেন যে সহযোগী হিসেবে নারায়ণদা থাকে, কিন্তু বেসিক্যালি সমরদারই থাকার কথা, সমরদার ছিলেন। তারপরে উনি একাধারে অসুস্থতা শুরু হলো ওনার, উনি একবার মানে কোথায় যেন গেলেন ট্রিটমেন্ট করতে, বললো যে আমি ফিরার পরে যারা বাংলা লিখছেন বাংলা সবার সাথে পরিচয় করে, মানে তখনও উনি গোপন লিখছেন, যে বলছেন তুমি আগে রান করো, আমি একটু সুস্থ হয়ে নেই হচ্ছে। তারপর মাঝে মাঝে ওনার তো যে বোহেমিয়ান লাইফ যেটা আপনারা সবাই বললেন, ড্রিঙ্ক করার বিষয়গুলো যে আসছে, অনেক সময় হয়তো অনেক রাতে আমাকে ফোন করে বলছে, হ্যাঁ হয়তো কি করছিস বা কি করছো, তো আমি বলছি যে না আজকে একটা ওয়াইন নিয়ে এসছি, তো খনো ভিডিও কল দাও, হোয়াটসঅ্যাপে ভিডিও কল দাও, একসাথে খাই। মানে এই যে একটা আন্তরিক বিষয়, উনি ওনার যে বয়স বা উনি যে অধ্যাপক, উনি জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, মানে আমাকে মনেই করছে না যে আমি তার অনেক ছোট বা অনেক জুনিয়র, বা আমাকে বুঝতেই দিচ্ছে না, একদম বন্ধুর মতো স্নেহ করছে, আবার উনি শেখাচ্ছেন, হ্যাঁ যেভাবে এভাবে করে, এবং কি প্যাটার্নে হবে অংশুমালী ম্যাগাজিনটা সেটাও কিন্তু উনি বলে দিচ্ছেন।
এভাবে 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 এটা করতে হবে। তো যাই হোক, সমরদার চলে যাওয়াটা আমাদের জন্য অনেক ক্ষতি, এবং আমরা খুবই মিস করি বিষয়গুলোকে, কষ্ট পাই। কিন্তু তারপরেও উনি বর্ণময় ওনার জীবন ছিল। তো এটাকে আমরা স্মরণ করি, এবং আমরা এই আসলে বলার কিছু নেই। তবে আমি শেষ করার আগে আমি একটু কথা শুনতে চাই উর্মিলাদির কাছ থেকে, তারপরে অনুষ্ঠানটা শেষ করব। মানে উর্মিলাদির কিন্তু কথাটা তখন শেষ হয়নি, অনেক কিছুটা রয়ে গেছে। কারণ এতক্ষণ ধরে সবাই এত বললেন, আমি তো অনেকক্ষণ ধরেই মনে হচ্ছে খুব ঋদ্ধ হচ্ছি। এখন সম্বন্ধে সেই কথাটাও এখন একবার বলা হয়ে গেছে, কিন্তু তবু আমি এই কথাটা একটুখানি বলতে চাই যে কবিতার ব্যাপারেই বলবো যে ও কিন্তু প্রথম কথা হচ্ছে যে শব্দ এমন ভাবে ব্যবহার করত, সেটা অনেকেই বলেছেন, তবু আমি তার আরেকটা বলছি। এই যে শব্দটা আঘাস নক্ষত্র, ওর বিচরণ কিন্তু তাই ছিল, একেবারে ঘাস থেকে নক্ষত্র পর্যন্ত ওর কল্পনা প্রসারিত। ওর কবিতার জগতে একজন যে বললেন ওর চিত্রকল্পের কথা, ওর চিত্রকল্পের কিন্তু এই বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা আমরা বিলিতি কবিতায় খুব বেশি বলি, শেলির মধ্যে আছে, সেটা হচ্ছে এই যে একটা শব্দ তৈরি করেছে আঘাস নক্ষত্র। কোথায় ঘাস কোথায় নক্ষত্র, একসাথে সারা একটা কসমিক ইমেজ তৈরি হয়ে গেল আঘাস নক্ষত্র কথাটায়। তারপরে অনুপ্রাসের একটা ক্ষমতাও সেরকম ছিল, এবং তাতে ওর কাব্যিকতাতে ওর কোনো অনীহা ছিল না, যেটা আধুনিকতার একটা সময়ে খুব বেশি আধুনিকতা এই কাব্যিকতার বিরোধী ছিল। ঠিক সেই সময়ে দাঁড়িয়েও সমর কখনো এই খান থেকে সরে আসেনি, যে কবিতা যে শুনতে একটা অপূর্ব লাগবে। তার একটা বড় ব্যাপার হচ্ছে অনুপ্রাসে। আমি বলছি একটা দুটি পংক্তি, নিঃসীম আশ্বিনে কাশে কাশে যেভাবে ক্রমশ সাদা। এই যে অনুপ্রাসটা একটু ভেবে দেখলেই বোঝা যায় যে এই এতগুলো স থাকাতে পুরো সাদা ভাবটা, কিন্তু পুরো প্যালেটটা যেন সাদা হয়ে গেল। এই জিনিসটাতে সমরে একটা অসাধারণ, শব্দের উপর দখল, মানে শব্দ জানলে তো শব্দের উপর দখল হয় না, তাকে ব্যবহার করতে পারে। এটা একেবারে উনি পুরো প্যালেটটাকেই সাদা করে দিলেন। নিঃসীম আশ্বিনে কাশে কাশে যেভাবে ক্রমশ সাদা, এবং তার সঙ্গে আবার কাশফুলের যে ছবিটা আমাদের চোখে ভেসে, একদিকে ধ্বনি একটা তরঙ্গ উঠলো, এদিকে কাশফুলের চিত্রকল্পটা, এই দুটো একসাথে করলেন, এইটা অসাধারণ। আমরা এখানে শেষ করতে পারি। আচ্ছা, ধন্যবাদ দিদি। তো অনুষ্ঠানের আজকে যে অবস্থা, আমরা অনেকক্ষণ অনুষ্ঠানটা করলাম, 1 ঘন্টা 40 মিনিট প্রায়। তবে আজকের আলোচনায় মানে আপনার সকলের কথা শুনে মনে হচ্ছিল না যে সমরদা নেই, মনে হচ্ছে সমরদাকে নিয়ে আমরা এখানে, সমরদার উপস্থিতিতে আমরা এই আলোচনাগুলো করছি। সমরদা যখন কথা বলতেন মানে শুনতামই শুধু, মানে বলা শেষ হয় না, মানে কি বলবো, শুনেই যাচ্ছি। আজকে মনে হচ্ছে যে ঠিক সমরদাই, মানে সকলেই আমরা এখন সমরদা, এখানে আমরা আপনারা সকলেই সমরদা। তো যাই হোক, আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। মানে আগামীতে হয়তো আরো যদি কখনো অনুষ্ঠান করতে হয়, আপনাদের প্রস্তাব থাকে, আমরা সমরদাকে নিয়ে আমরা অনেক অনুষ্ঠান করতে চাই, করার ইচ্ছা অংশমালীর আছে। এবং সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করছি।